গত ক্লাসে অ্যারেগুলো আমরা ইয়ে করছি অ্যারে আর আমরা গত ক্লাসে পিএইচপি অ্যারেটা দেখেছি। হ্যাঁ, আজকে আমরা দেখব পিএইচপি ইউজার ডিফাইন্ড ফাংশন। আমরা তো পিএইচপি যে বিল্ট ইন কিছু ফাংশন আছে সেগুলো ইউজ করেছি, তাই না? এখন আমাদেরকে ইউজার ডিফাইন্ড ফাংশনগুলা ইয়ে করতে হবে। হ্যাঁ, ইউজ করব। আমরা ইয়াটা আমাদের প্রজেক্টের ফোল্ডারটা ওপেন করে নেই। হ্যাঁ, এখানে আজকে আমরা ফাংশন শিখব। ফাংশন নামে একটা ফাইল নেই, function.php। স্যার আমাদের কিসের ভিডিওর কথা বললো স্যার? হ্যাঁ, সাজ্জাদ বলেন। ওই ভিডিওটা কোথায় দিবে? আজকে আমরা শিখব পিএইচপি ফাংশন। আচ্ছা, ফাংশন সম্পর্কে কারো কোনো আইডিয়া আছে? ফাংশন কি, কিভাবে কাজ করে? আচ্ছা, ফাংশন হচ্ছে একটা ব্লক অফ কোড। হ্যাঁ, এই কোডটা আমরা লিখবো কোডের মধ্যে। হ্যাঁ, এই কোডটা একটা নাম দিব, ফাংশনের নাম। সেইটা আমরা যখন কল করব তখন এটার মধ্যে যে কোডগুলো থাকবে সেই কোডে এক্সিকিউট করে এটা আবার আউটপুটটা দেখিয়ে দেবে। হ্যাঁ, সে আমরা যদি ইয়া করতে চাই, ধরেন দুইটা ভেরিয়েবলের যোগফল করব। হ্যাঁ, যোগফল কিভাবে করবো ওটার জন্য আমাদের একটা কোড লিখতে হবে। এই কোডটা যদি আমরা একটা ফাংশন হিসেবে নেই, নিয়ে ওটা যোগ করে ওটা ইয়া করি, একটা ফাংশনে কল করে দেই, তাহলে কি করতে হবে? ধরেন আমাদের এখন আপনার ইয়া দরকার, যোগের ফাংশন কোডটা লেখা দরকার। সে আপনি ওই ফাংশনটা কল করে দিলেন, তাহলে কি আপনাকে কোডটা বারবার লিখতে হলো না। সে তারপর মনে করেন যে আমরা যখন ইয়ার সাথে ডাটাবেজের সাথে কানেক্ট হব, কানেকশন দিব পিএইচপি ডাটাবেজে কানেকশন দিতে হলে কি করতে হয়? কানেকশন নেম দিতে হয়, আপনার যে ডাটাবেজের নাম দিতে হয়, ইউজার নেম, পাসওয়ার্ড। হ্যাঁ, তারপরে ডাটাবেজ নেম, হ্যাঁ, এগুলা দিতে হয়। এগুলা দিয়ে একটা ফাংশনে করে একটা কানেকশন কোড লেখা হয়। এখন এটা আপনার আমরা যদি একবার লিখি, এটা আমরা পরবর্তীতে ইউজ করতে পারবো। হ্যাঁ, রিইউজ করতে পারবো। কোড রিইউজ করার জন্য ফাংশন ইউজ করা হয়। হ্যাঁ, আপনার ধরেন কমনলি যে কোডগুলা নিয়ে আমরা কাজ করতেছি, হ্যাঁ, সেটা কি করতে হয়? সেটা যদি করতে হয় আমাদের বারে বারে লিখতে হইতেছে। বারে বারে না লিখলে আমরা একটা কোড ব্লকের মধ্যে লিখবো, লিখে একটা নাম দেব। নাম দিয়ে এখন যখন ওই রকম কাজ দরকার হবে তখন সেই ফাংশনটা শুধু করে দিব, কল করে দিলেই হবে। হ্যাঁ, আচ্ছা, আমরা তো কিছু শিখেছি। ইউজার মানে বিল্ট ইন কিছু ফাংশন দেখেছি, তাই না? পিএইচপি বিল্ট ইন ফাংশন। পিএইচপি বিল্ডিং ফাংশন। হ্যাঁ, বিল্ডিং ফাংশন আমরা কি ইউজ করেছিলাম? আমরা করেছিলাম যে প্রিন্টার। হ্যাঁ, প্রিন্টার ইউজ করেছি না? প্রিন্টার ইউজ করেছিলাম। প্রিন্টারে কি করে? তা প্রিন্টার ইউজ করেছিলাম। তারপর আমরা কি ইউজ করেছিলাম? বারডাম। বারডাম ইউজ করেছিলাম। এই প্রিন্টার, বারডাম এগুলো ইউজ করলে কি হয়? আপনার কোনো একটা ভেরিয়েবল, সেই ভেরিয়েবলের কি ধরনের ডাটা টাইপ, হ্যাঁ, তারপরে এর ভ্যালু কি, এগুলা সে বলে দেয়। এগুলা হচ্ছে কি আমাদের বিল্ট ইন ফাংশন পিএইচপি অর লাইব্রেরিতে। হ্যাঁ, পিএইচপি অর লাইব্রেরিতে এগুলা লিখে রেখেছে, আমরা শুধু কল করতেছি। হ্যাঁ, কল করে আমরা কি এখানে যে প্যারামিটার দিয়ে দিচ্ছি। হ্যাঁ, প্যারামিটার দিয়ে দিচ্ছি, প্যারামিটার দিয়ে কল করলে সেটা আউটপুটটা দেখাচ্ছে। তারপর আমরা তো কিছু ইউজ করেছিলাম। হ্যাঁ, অ্যারে কিছু ফাংশন ইউজ করেছিলাম, অ্যারে সাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। দেরি হয়ে গেল স্যার, একটু দেরি, অ্যারে সাম। হ্যাঁ, একটা কাজ চলতেছে। আচ্ছা আচ্ছা।
এগুলা হচ্ছে আমাদের সব পিএইচপির বিল্ট ইন ফাংশন। হ্যাঁ, পিএইচপি ফাংশনের আপনার কোডগুলা সে লিখে রেখেছে লাইব্রেরিতে। আমরা কি করতেছি, শুধু কল করে এগুলা ইউজ করতেছি। এখন আমরা করব কি, এখন আমরা ইউজার ডিফাইন ফাংশন লেখা শিখবো। ইউজার ডিফাইন ফাংশন, এখন আমরা এই ফাংশনের কোডগুলা নিজেরা লিখবো, লিখে এটাকে আমরা ইউজ করতে পারবো। ইউজার ডিফাইন ফাংশন, ইউজার ডিফাইন ফাংশনটা কি? ইউজার ডিফাইন ফাংশনটা যে প্রোগ্রামার নিজে লিখবে। হ্যাঁ, আপনি নিজে লিখবেন একটা কোনো কাজের জন্য ফাংশনটা, সে ফাংশনের কোডে কিছু কোড ব্লকে কিছু লিখবেন, লিখে পরবর্তীতে যখন আপনার ওটা দরকার হবে সেটা আপনি কল করে দিবেন। হ্যাঁ, ফাংশন করে কি আপনার, হ্যাঁ, ফাংশন রিডিউস দ্য রিপিটেশন অফ কোড উইথিন এ প্রোগ্রাম। তা ফাংশনের কিছু বৈশিষ্ট্য দেখবো। তারপর এটা করে কি, সে রিপিটেশন কিভাবে করে, হ্যাঁ, কমিয়ে দেয়। সে আপনার একটা দুইটা সংখ্যাকে যোগ করে এটার আউটপুট, হ্যাঁ, দেখা দরকার, সেজন্য আপনি সে লিখে দিলেন। হ্যাঁ, একটা সাম নামে একটা ফাংশন নিলেন, সেই ফাংশনে যোগফলের যে কোডগুলো লিখতে হয় সেটা লিখে আপনি এই করে দিলেন। এখন পরবর্তীতে আপনাকে হয়তো আবার যোগ করতে হইতেছে, সেজন্য আপনার ধরেন আপনি 5 লাইনের একটা কোড লিখলেন, ওটা দরকার নেই, আপনি শুধু 1 লাইনের কোড লিখবেন। সেটা কি, ওই যে ফাংশনের নামটা কল করে দিবেন, ওই ফাংশনের নামটা কল করে দিয়ে ওইটার মধ্যে যে প্যারামিটার আছে, হ্যাঁ, সে সাম নামে একটা আপনি ফাংশন লিখলেন, সেই ফাংশনটা আপনি শুধু কল করে দিবেন। এই প্যারামিটারের মধ্যে আপনার ভ্যালুগুলো দিয়ে দিবেন, কত কত যোগ করবেন। সে আপনি 10 যোগ করবেন, 10-এর সাথে 20 যোগ করবেন। হ্যাঁ, এটা শুধু দিয়ে দিবেন, দিয়ে দিলে আপনার এটা কোডটা হয়ে যাবে, আপনার এক্সিকিউট হয়ে যাবে। হ্যাঁ, আপনার কাজটা হয়ে যাবে। সেই জন্য আপনার ধরেন এটার জন্য যদি 8 লাইন কোড লিখতে হয়, 8 লাইন কোড আপনি একবার একটা লিখে একটা ফাংশনে রেখে দিবেন, পরবর্তীতে শুধু এটা কল করবেন। বারে বারে আপনাকে কোড ওই একই কোড লিখতে হবে না। হ্যাঁ, যেমন এই যে পিএইচপি যে বিল্ট ইন ফাংশন গুলা, এগুলার তো আপনার এই যে এটার ভিতরে যে কি কোড লেখা আছে এটা আমরা দেখতে পারি না, আমরা শুধু একটা কল করে নেই। হ্যাঁ, সেই রকমই আপনি এটা শুধু কল করে দিবেন। হ্যাঁ, কল করে দিলে আপনার এই যে কোডটা রান করবে। হ্যাঁ, এটা আপনার কি হয়, রিপিটেশন হয়ে যায়, রিপিটেশন হয় না। হ্যাঁ, আপনি একবারই লিখবেন, ওগুলা পরবর্তীতে শুধু কল করবেন। তারপর আরো কিছু কাজ আছে, সেটা হচ্ছে আপনার কোডটাকে মেনটেন করা সহজ হয়। আমরা যদি ফাংশন ইউজ করি, ফাংশন মেক্স দ্য কোড মাচ ইজিয়ার টু মেনটেন। হ্যাঁ, মেনটেন করা, হ্যাঁ, সহজ হয়। কারণ হচ্ছে কি, এখানে ধরেন আপনার আপনি কোড লিখলেন, কোডে একটু চেঞ্জ করবেন, চেঞ্জ করতে হলে কি করতে হয়, আপনার যদি এটা যদি ফাংশন আকারে না লিখলেন, আপনার একটা পেজের মধ্যে এই কোডগুলা ধরেন 10 লাইনের কোড একবার লিখলেন, এরপর আবার আরেকটা পেজে আসছে ওই 10 লাইনের কোড, এরপরে আরেকটা পেজে আসছে। হ্যাঁ, প্রতিটা পেজে আছে, এখন প্রতিটা পেজ থেকে আপনাকে চেঞ্জ করতে হতো যদি আপনি ফাংশন আকারে না লিখতেন। এখন ফাংশন আকারে লিখলে কি হচ্ছে, আপনি ফাংশনটা যেখানে লিখবেন সেখানে শুধু চেঞ্জ করবেন, আর অন্য কোথাও চেঞ্জ করতে হবে না, সব জায়গায় শুধু আপনাকে কল করে দিলেই হয়ে যাবে। তাহলে এটা এভাবে কোড আপনার মেনটেন করা ইজি হয়। তারপর হচ্ছে ফাংশন ইউজ করলে আপনার ফাংশন মেক ইট ইজিয়ার টু এলিমিনেট দ্য এররস। হ্যাঁ, এরর এলিমিনেট করা সহজ হয়, কারণ ফাংশন আকারে যখন আমরা কোড করব তখন কি হবে, সবগুলা কোড একসাথে হবে না। এই যে ব্লক আকারে যখন যোগের কাজটা একটা ব্লকে করব, বিয়োগের কাজটা একটা ব্লকে করব। হ্যাঁ, তারপরে ধরেন আপনার লিপ ইয়ার বের করার কোডটা একটা কাজে জায়গায় করব। হ্যাঁ, তাহলে কি হচ্ছে, আমার এখন কোথায় কোনো যদি কোডিং এ কোথাও যদি সমস্যা হয়, তাহলে আমি বুঝতে পারবো আমার কোন ফাংশনে সমস্যাটা হচ্ছে, সেখান থেকে আমি ধরে সহজে এটাকে আমি করতে পারবো। হ্যাঁ, কারেকশন করতে পারবো। তারপরে আছে আপনার যে ফাংশন ক্যান বি রিউজড ইন অ্যানাদার অ্যাপ্লিকেশন। হ্যাঁ, সে আপনি যোগ বিয়োগের জন্য একটা ফাংশন লিখলেন। হ্যাঁ, এটা আপনি ধরেন প্রজেক্ট 1 এ কাজ করতেছেন। হ্যাঁ, এখন প্রজেক্ট 2 তে আপনার আবার ওই যোগ বিয়োগের কাজটা দরকার, তাহলে করবেন কি, এখান থেকে শুধু এই ফাংশনটা কপি করে নিয়ে যাবেন। হ্যাঁ, কপি করে নিলেই হবে। আর যেটা হচ্ছে একটা কমন উদাহরণ, এটার হচ্ছে আপনার আমরা যখন ডাটাবেজের সাথে কানেক্ট করব, কানেকশনের জন্য আমাদের একটা ফাংশন লিখতে হবে, একটা কোড লিখতে হবে, কোডটা আমরা একটা ফাংশনে লিখে রাখবো। সেই ফাংশনটা আমরা পরবর্তীতে যতগুলা আমাদের প্রজেক্ট হবে, সব প্রজেক্টে ওই একই ফাংশন আমরা ইউজ করতে পারবো। হ্যাঁ, কোড তাহলে কি রিইউজ করা যায় ফাংশন আকারে যদি আমরা লিখি। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা ফাংশন কিভাবে লিখতে হয়, হ্যাঁ, এগুলা আমরা দেখি এর ইয়াগুলা
এবারে ফাংশনের কিছু বৈশিষ্ট্য পড়লাম, এবার ফাংশন কিভাবে লিখতে হয় এর সিনট্যাক্স এগুলা দেখবো। হ্যাঁ, ক্রিয়েটিং এ ফাংশন। ফাংশন লিখতে হলে প্রথমে আপনাকে ইয়া করতে হবে, ফাংশন কিওয়ার্ডটা লিখতে হবে। প্রথমে লিখতে হবে ফাংশন কিওয়ার্ডটা। তারপর দিতে হবে ফাংশনের একটা নাম দিতে হবে। লিখলাম মাই ফাংশন। এরপর কি হবে, প্যারেন্থিস আসবে। হ্যাঁ, মানে ফার্স্ট ব্র্যাকেট শুরু, ফার্স্ট ব্র্যাকেট শেষ। হ্যাঁ, প্যারেন্থিস আসবে। এরপর আসবে কি আপনার, হ্যাঁ, সেকেন্ড কার্লি ব্রেস, হ্যাঁ, সেকেন্ড ব্র্যাকেট। এখন এই যে ফাংশনের কোডটা লিখতে হবে এই ইয়ার ভিতরে, হ্যাঁ, সেকেন্ড ব্র্যাকেট শুরু এবং শেষ, এটার ভিতরে যে কোডটা লিখবেন, তার পরবর্তীতে ফাংশন যখন কল করবেন তখন এই কার্লি ব্রেসের ভিতরে যে কোডগুলো আছে সেগুলাই রান করবে। হ্যাঁ, সেগুলা রান করে আপনার রেজাল্টটা দেখাবে। তাহলে এখানে কি হবে, কোড টু বি এক্সিকিউটেড। প্রথমে লিখতে হবে কি আমাদেরকে, ফাংশনের কিওয়ার্ডটা লিখতে হবে, ফাংশন লিখতে হবে। হ্যাঁ, তারপর লিখতে হবে ফাংশনের নামটা, যে কোনো একটা নাম দিবেন, ফাংশনের মিনিংফুল নাম। এরপর আপনার প্যারেন্থিস, হ্যাঁ, ফার্স্ট ব্রেকেট শুরু, ফার্স্ট ব্রেকেট শেষ। এরপর হবে কি, এরপর হবে আপনার কার্লি ব্রেস, হ্যাঁ, সেকেন্ড ব্রেকেট শুরু, সেকেন্ড ব্রেকেট শেষ। এখন এই কার্লি ব্রেসের ভিতরে আপনাকে ফাংশনের কোডগুলা লিখতে হবে। আর এটা হচ্ছে আমার প্যারামিটার ছাড়া দেখলাম। হ্যাঁ, এখন প্যারামিটার সহ আবার আছে। হ্যাঁ, ওটা আমরা পরে দেখি, আমরা এটা একটা উদাহরণ দেখি। তো একটা ফাংশন, আর ফাংশনের নাম আমরা শুরু করব কোনো লেটার দিয়ে অথবা কি আন্ডারস্কোর দিয়ে, নাম্বার দিয়ে শুরু করব না। তো আমরা একটা ফাংশন নেই। হ্যাঁ, ফাংশনের নাম দিয়ে প্রথমে কি লিখতে হবে, ফাংশন লিখতে হবে, ফাংশন কিওয়ার্ডটা লিখতে হবে। তারপরে ফাংশনের একটা নাম দিতে হবে। হ্যাঁ, ফাংশনের একটা নাম দেন। লিখলাম যে ইয়া গ্রিটিং। এই ফাংশনের নাম হচ্ছে গ্রিটিং। তারপর কি হবে, একটা প্যারেন্থেসিস আসবে। এরপর আসবে কি, এরপর কার্লি ব্রেস। হ্যাঁ, সেকেন্ড ব্র্যাকেট শুরু, সেকেন্ড ব্র্যাকেট শেষ। এখন এটার ভিতরে আমরা যেই কোড লিখবো সেই কোডটাই রান করবে। আমরা একটা কোড লিখে দেই, ইকো গুড আফটারনুন। এটা হচ্ছে আমাদের ফাংশন ডিক্লারেশন। হ্যাঁ, ফাংশন আমরা লিখলাম। কারণ আমরা ফাংশন কল করব কিভাবে, ফাংশন কল করতে হলে কি করতে হবে, ফাংশনের নামটা দিতে হবে। হ্যাঁ, ফাংশনের নাম লিখি, আমাদের ফাংশনের নাম কি, গ্রিটিং। ফাংশনের নামটা দিতে হবে। তারপর কি দিতে হবে, প্যারেন্থেসিস। হ্যাঁ, ফার্স্ট ব্রেকেট শুরু, ফার্স্ট ব্রেকেট শেষ। হ্যাঁ, তারপর আমাদেরকে একটা সেমিকোলন দিতে হবে। হ্যাঁ, এখন এই কোডটা যদি আমরা রান করি তাহলে কি হবে, আমাদেরকে দেখাবে গুড আফটারনুন। এই কোডটা আমরা রান করি। দেখেন, এই যে গুড আফটারনুন দেখিয়েছে, তাই না? এখন এটা আমরা যতবার ইয়া করব, হ্যাঁ, যতবার দরকার হবে আমাদের যে ইয়া গুড আফটারনুন লেখা, এটার জন্য কি করবো, আমাদের গ্রিটিংস, হ্যাঁ, এই ফাংশনটা আমরা যতবার কল করব ততবার এটা প্রিন্ট হবে। গ্রিটিং, এটা যদি আমরা, হ্যাঁ,
আরো পাঁচবার যদি করতে চাই, তো পাঁচবার করব, তাহলে আমাদের এটা পাঁচবারই কল হবে এবং এর আউটপুটটা দেখাবে। তো আমরা ইয়াতে আউটপুট দেখে ব্রাউজারে দেখি ফাংশন প্রিন্টারে। আচ্ছা, প্রিন্টার তো এখানে ভ্যালু দেওয়া হয় নাই, হ্যাঁ, সেই জন্য এটা বন্ধ করে দেই। এখানে তো আমরা কোনো ভ্যালু দেই নাই, এগুলা হচ্ছে আমাদের বিল্ট ইন ফাংশন, আর এই ফাংশন তো কোথাও ডিক্লেয়ার করি নাই। হ্যাঁ, দেখেন এই যে আমরা পাঁচবার ফাংশনটাকে কল করেছি, সে পাঁচবার প্রিন্ট করেছে। হ্যাঁ, এখন আমরা এটা তো খুব সিম্পল একটা ফাংশন ডিক্লারেশন দেখলাম। হ্যাঁ, এখানে কি শুধু ফাংশন, তারপরে ফাংশনের নাম আর ভিতরে কিছু কোড। হ্যাঁ, এখন আসবে আমাদের, এরপর আমরা দেখবো কিভাবে করতে হয়, ফাংশনে প্যারামিটার ইউজ করতে হয়। হ্যাঁ, প্যারামিটারটা কি আসলে, এটা কিভাবে ইউজ করতে হয়, হ্যাঁ হ্যাঁ সেটা দেখবো। এই যে এখানে এটা হচ্ছে ফাংশনের ডিক্লারেশন। হ্যাঁ, ফাংশনটা লিখতে হয় এইভাবে, আর এটা হচ্ছে কলিং, ফাংশনটাকে কল করতে হয়। এই কল করাকে এটা হচ্ছে ফাংশন কলিং। কল করাকে আবার ইনভোকিং ও বলা হয়। হ্যাঁ, ফাংশন কল অথবা ফাংশন ইনভোকিং, ফাংশন কলিং। এটা ফাংশন কল করা অথবা এটাকে বলা হয়, হ্যাঁ, ফাংশন ইনভোকিং। এরপর দেখবো আমরা প্যারামিটার। হ্যাঁ, ফাংশন কিভাবে প্যারামিটার লিখতে হয়, ফাংশন উইথ প্যারামিটার। কি অবস্থা? আর কি কারেন্ট চলে গেছে নাকি? কই গেল স্যার? কারেন্ট চলে গেছে হয়তো বা। যাইতেও পারে। অ্যাডমিন স্যার কি কইলো? শুনেন নি কি বললো? সে তো মনে হয় এই যে ইসের কাজ করতে বলতেছে।
বেলায়েত ভাই, হ্যাঁ ভাই, জি ভাই শুনতেছি। হ্যাঁ ভাই, স্যার কি বললো? কোন স্যার ভাই? অ্যাডমিন অফিসার। ও আচ্ছা আচ্ছা, উনি সবাইকে ফাইবারে অ্যাকাউন্ট খুলতে বললো ভাই। অ্যাকাউন্ট খুলে অ্যাকাউন্টটা ধরেন মানে একটু পর্যবেক্ষণ করতে বললো সবাইকে। ভাই কারেন্ট চলে গেছে বুঝছেন, কারেন্ট বিদ্যুৎ প্রবলেম। আমি মোবাইল থেকে জয়েন দিচ্ছি, লাইভে আসতেছি। হঠাৎ করে বিদ্যুৎ আচ্ছা চলে গেছে। আচ্ছা, আপনাদের কাজ দেওয়া হয়েছে তো, কাজকে প্র্যাকটিস করছেন আপনারা? জি করছি। দেখেন শেয়ার করেন। স্যার দেখেন, আমি তো লিখলাম, বাট এগুলা তো করতেছে না, শো করতেছে না। কি শেয়ার করেন তাহলে বুঝতে পারবো। কি কাজ করতেছে না ভাই? আর এই যে এগুলো লেখার পরে সেভ দিলাম, ঠিক আছে, হ্যাঁ। বাট এই যে এগুলো দেখাচ্ছে। ওই যে ইয়েতে যান, ভিএস কোডে উপরের ইয়েগুলা ইয়ে করে দেন, বিল্ট ইন ফাংশন গুলা কমেন্ট করে দেন, স্যার যেগুলো করে দিয়েছিল। না, সবই তো ওই যে উপরে প্রিন্টার ভার্ডাম এরেসাম, হ্যাঁ এগুলা কমেন্ট করে দেন। কমেন্ট করে দেবো। হ্যাঁ। বাস আবার নিচে এই যে ফাংশনটা লিখছেন, ফাংশনটা কল করেন, গ্রিটিং কল করবেন না তো? হ্যাঁ, এই ফাংশনটাই তো কল করতে চাচ্ছি। নিচে ওই যে গ্রিটিং লেখেন, গ্রিটিং নাম দিছেন, এই যে ফাংশনের নাম। সবুজ ভাই, হ্যালো। ও, এই জায়গা তো যেটা লেখবো আমি সেটা কল করতে হবে না? হ্যাঁ নিচে নিচে। ওখানে কেন লিখতেছেন? আজিজ ভাই, হ্যালো আজিজ ভাই, হ্যাঁ সবুজ ভাই, আমাকে হোস্ট করে দেন। আপনি কারেন্ট চলে গেছে না? হ্যাঁ, আপনি হোস্ট আছেন। আমারও কারেন্ট চলে গেছে, আমি কারেন্ট চলে গেছে তো, সেজন্য আমি মোবাইল থেকে জয়েন। এবং এরপর আমরা দেখতেছি, এখন দেখবো যে প্রথম তো দেখেছি যে ফাংশন কিভাবে লিখতে হয়। হ্যাঁ, ফাংশন যে ডিক্লারেশন, তারপরে যে ফাংশন হচ্ছে কলিং। হ্যাঁ, এর প্রথমটা হচ্ছে ফাংশন ডিক্লারেশন। ফাংশন ডিক্লারেশন, আর পরেরটা হচ্ছে ফাংশন কলিং। হ্যাঁ, এটা হচ্ছে ফাংশন কলিং, অথবা একে ইনবক্স বলা হয়, ইনভোকিংও বলা হয়। প্রথমটা দেখেছি আমরা প্যারামিটার সারা। হ্যাঁ, প্যারামিটার সারা কিভাবে করতে হয়। এবার আমরা দেখব প্যারামিটার সহ। হ্যাঁ, প্যারামিটার সহ কিভাবে করতে হয়। প্যারামিটার সহ যেটা আছে সেটার কি আপনার সিনট্যাক্স হচ্ছে, প্রথমে যে ফাংশন কিওয়ার্ডটা লিখবো,
লিখে ফাংশনের একটা নাম দিব। হ্যাঁ, ফাংশন নেম লিখবো। হ্যাঁ, এটা লিখে আমরা কি ফাংশন নেম, ফাংশন নেম। হ্যাঁ, ফাংশনের একটা নাম দিব। এরপর কি করব, প্যারামিটার গুলা দিব। হ্যাঁ, প্যারামিটার 1, তারপরে যাবে প্যারামিটার 2, প্যারামিটার 2, হ্যাঁ, এভাবে আপনার যতগুলা দরকার ততগুলা প্যারামিটার হবে। প্যারামিটার 3, 4, হ্যাঁ, এরকম হতে পারে। এটা হচ্ছে কি আমাদের যে আমরা কোন ধরনের প্রবলেম সলভ করব সেটার উপর ভিত্তি করে এটা হবে। হ্যাঁ, আমরা প্রথমে যে দুইটা প্যারামিটার নিয়ে দেখি। আমরা যদি এর একটা উদাহরণ দেখতে চাই, হ্যাঁ, উদাহরণ কি হতে পারে? এই উদাহরণ হতে পারে যে আমরা একটা সামেশনের একটা ফাংশন লিখতে যদি চাই, সেটা আমরা এখানে দেখতে পারবো। কি করব, তাহলে আমরা দুইটা নাম্বারকে আমরা সাম করব। হ্যাঁ, তা এটা কি কাজ করবে? আমরা যে ডেফিনেশন লিখি, ফাংশন ডেফিনেশন, হ্যাঁ, ডিফাইনিং ফাংশন। ফাংশনটা ডিফাইন করতে হলে আমাদের কি করতে হবে? তো প্রথমে ফাংশন কিওয়ার্ডটা লিখতে হবে, তারপরে ফাংশনের একটা নাম দিতে হবে। হ্যাঁ, তো এই ফাংশনের নাম দিলাম যে গেট সাম। হ্যাঁ, এই ফাংশন কি আমাদেরকে সাম দিবে। হ্যাঁ, গেট সাম। তারপর আমরা প্যারামিটার নিব। প্যারামিটার আমরা দুইটা নিব। হ্যাঁ, প্রথমে কি করতে হবে? নাম্বার 1, হ্যাঁ, নাম 1, এরপর লিখলাম নাম 2, তারপরে এর ভিতরে কোডটা লিখতে হবে। কোডের মধ্যে আমরা কি করব, যে আমরা সাম করে দেব কি, হ্যাঁ, সাম নামে একটা ভেরিয়েবল নিব। হ্যাঁ, সেই ভেরিয়েবলটা কি হবে? সেই ভেরিয়েবলটা, হ্যাঁ, আপনার করবে, এই নাম্বার 1 আর নাম্বার 2 এই দুইটাকে যোগ করে, হ্যাঁ, সাম করে দেবে। নাম্বার 1 প্লাস নাম্বার 2, নাম্বার 1 আর নাম্বার 2টাকে যোগ করে সে রিটার্ন করবে। সেটা কোথায় যাবে? সেটা যাবে আমাদের এই সাম নামে ভেরিয়েবলে। হ্যাঁ, এখন এই আমরা সামটাকে যদি ইকো করি, হ্যাঁ, তাহলে কি পাবো? আমরা সামটাকে ইকো করলে এর যোগফলটা পাবো। হ্যাঁ, আপনারা কি শুনতে পাচ্ছেন? হ্যালো? জি স্যার, পাচ্ছি শুনতে স্যার। পাচ্ছি স্যার। আচ্ছা, হ্যাঁ, তাহলে এরপর আমরা ইকো করে দেই। এই যে দেখেন আমরা যে প্যারামিটার গুলা কিভাবে নিব। হ্যাঁ, এই যে ইয়াতে যখন ফাংশনে লিখবো, ডিফাইন করব, হ্যাঁ, তখন এটাকে বলবে প্যারামিটার। আর যখন কল করবে তখন কিন্তু বলে আর্গুমেন্ট। হ্যাঁ, এটা আমরা দেখবো। এটা সে ইকো ইকো করে দিবে কি? ইকো করে দিবে এইটাকে, এই সামটাকে, যে লিখলো সাম অফ 2 নাম্বার, হ্যাঁ, কোনটা কোনটা আপনার কি ডলার নাম্বার 1 আর ডলার নাম্বার 2, নাম্বার 1 ভেরিয়েবল, নাম্বার 1 আর নাম্বার 2। এটার যোগফল কি হবে? এটার যোগফল হবে ইজ, তারপর আমরা এখানে লিখে কমা দিয়ে অথবা আমরা ডট দিয়েও লিখতে পারি। হ্যাঁ, কি কোন ভেরিয়েবলটা লিখবো? সাম ভেরিয়েবলটা। এই দেখেন, এটা আমাদের একটা ফাংশন আমরা ডিক্লেয়ার করলাম। সেটা কিভাবে? প্রথমে ফাংশন কিওয়ার্ডটা লিখলাম, তারপরে একটা ফাংশনের নাম দিলাম। ফাংশনের নাম দিলাম কি? গেট সাম। হ্যাঁ, আর এখানে করলাম কি? প্যারামিটার দিলাম। প্যারামিটার দেখতে হয় যে ফাংশনে যে নামের পর যে ফার্স্ট ব্র্যাকেট, যেকে প্যারেনথিসিস বলা হয়, সেখানে লিখতে হয়। আমাদের কি এটা একটা আকারে লিখতে হবে। যেমন আমরা এখানে কি ভেরিয়েবল আকারে লিখেছি নাম্বার 1, তারপর কমা দিয়ে নাম্বার 2। হ্যাঁ, এটা কমা দিয়ে আমরা আরো প্যারামিটার এখানে নিতে পারতাম। হ্যাঁ, তারপর আমরা কি করব? এরপর একটা কার্লি ব্রেস দেব। হ্যাঁ, সেকেন্ড ব্র্যাকেট শুরু এবং সেকেন্ড ব্র্যাকেট শেষ। এখন এই ফাংশনের মধ্যে
কার্লি ব্রেসের মধ্যে যে কোডটা লিখবো সেই কোডটাই হচ্ছে ফাংশনের বডি। হ্যাঁ, এটাকে বলা হয় ফাংশনের বডি। ফাংশনের বডিতে যে কোড থাকবে সেই কোডটা এক্সিকিউট হবে, এক্সিকিউট হয়ে আমাদেরকে রেজাল্ট দেখাবে। হ্যাঁ, এখন এই ফাংশনটা যদি আমরা করতে চাই, হ্যাঁ, কল করতে চাই, কলিং ফাংশন, তো করতে হলে কি করতে হবে? প্রথমে ফাংশনের নামটা দিতে হবে। হ্যাঁ, ফাংশনের নাম দেই আমরা গেট সাম, ফাংশনের নাম দিতে হবে। তারপরে এই ফাংশনে কি আছে? আমাদের প্যারামিটার আছে। হ্যাঁ, এটা দিতে হবে। আর কল করার সময় প্যারামিটারকে বলা হয় আর্গুমেন্ট। হ্যাঁ, এখন এই প্যারামিটার আমরা কি দিব? প্যারামিটার দিব ভ্যালু আকারে। যেমন এই যে নাম্বার 1, নাম্বার 1 এর জন্য একটা নাম্বার লিখবো সে 10, তারপর কমা দিয়ে, হ্যাঁ, এটা হচ্ছে আর্গুমেন্ট বলা হয়। হ্যাঁ, যখন কল করা হয়। হ্যাঁ, আর এটা হচ্ছে কি আমাদের দ্বিতীয় যে হ্যাঁ এই প্যারামিটার আছে তার জন্য একটা আর্গুমেন্ট দিতে হবে। হ্যাঁ, সেখানে আমরা লিখলাম 20, তারপর আমাদেরকে একটা সেমিকোলন দিয়ে এটা বন্ধ করে দিতে হবে। এখন দেখেন এটা যদি আমরা রান করি তাহলে কি হবে? হ্যাঁ, এই যে আমাদের আর্গুমেন্ট আছে, আর্গুমেন্ট এর মধ্যে এই যে এটা যখন রান হবে, সামটা রান হলে সে দেখবে সাম ফাংশনটা কোথায় ডিক্লেয়ার করা আছে, হ্যাঁ, কোথায় লেখা আছে, সে এখানে আসবে। হ্যাঁ, এখানে এসে দেখবে যে এখানে লেখা এই ফাংশনটা ডিক্লেয়ার করা আছে। ডিক্লেয়ার করে সে কি করবে? এটা দেখা রেখেছে সামে দুইটা প্যারামিটার আছে, নাম্বার 1, নাম্বার 2। সে দেখবে এখানে কি আর্গুমেন্ট দেওয়া আছে কিনা। হ্যাঁ, আর্গুমেন্ট দেওয়া আছে দুইটা। প্রথমটা আছে কি আপনার 10, পরেরটা আছে 2। হ্যাঁ, তাহলে কি নাম্বার 1 কি পাবে? নাম্বার 1 পাবে এই যে 10। হ্যাঁ, 10টা হবে যাবে এখানে এই যে নাম্বার 1 এর, আর 20 হবে আপনার নাম্বার 2। হ্যাঁ, তারপরে সে এই যে কোড ব্লক শুরু হবে, সে এখানে ঢুকবে, কোডে ঢুকবে, ঢুকে দেখবে এটা নাম্বার 1 এবং নাম্বার 2। নাম্বার 1 কত? 10। হ্যাঁ, নাম্বার 2 হচ্ছে 20। এই দুইটা সে যোগ করবে, যোগ করে রাখবে কোথায়? আর একটা ভেরিয়েবল সামে। হ্যাঁ, সামে রাখলো। এর পরের লাইনে যাবে, পরের লাইনে গিয়ে দেখবে কি এখানে আছে কি ইকো করতেছে কি সাম অফ টু নাম্বার। হ্যাঁ, নাম্বার 1 মানে হচ্ছে কত? 10, আর নাম্বার 2 মানে হচ্ছে 20। হ্যাঁ, ইজ সাম, এই যে সামের এই যে রেজাল্ট যা আছে সেটা সে প্রিন্ট করে দিবে। হ্যাঁ, তাহলে এই কোডটা যে আমরা যে রান করি, হ্যাঁ, রান করে দেখি। দেখেন এটা কি আসে আউটপুটটা? আউটপুট আসে the sum of two numbers, হ্যাঁ, 10 and 20 is হ্যাঁ 30। হ্যাঁ, হ্যাঁ, এখন এটা আমরা এই ফাংশনটা যত ইচ্ছা তত হ্যাঁ কল করতে পারবো। যে গেট সাম, এখানে যদি আমরা দেই যে 100, 50, তাহলে কি হচ্ছে? আমাদেরকে শুধু এই একটা লাইন, এই ফাংশনটার নাম লিখে এটা কল করে দিয়ে এটার এই ভ্যালুগুলো দিয়ে দিতে হচ্ছে। হ্যাঁ, আর্গুমেন্টে ভ্যালুগুলো দিয়ে দিলে হচ্ছে। তাহলে পুরো কোডটা তো লেখা হচ্ছে না। হ্যাঁ, পুরো কোডটা একবার লিখলে হচ্ছে। হ্যাঁ, আমরা যত বেশি আমাদের কোডে প্রোগ্রামে যতগুলা দরকার হবে, হ্যাঁ, প্রজেক্টে যতবার দরকার হবে ততবার আমরা এই ফাংশনটা ইউজ করে মানে ভিন্ন ভিন্ন যে যখন যেটা দরকার হবে সেই প্যারামিটার, হ্যাঁ, আর্গুমেন্ট দিয়ে দিব, সেই অনুযায়ী আমাদেরকে রেজাল্টটা দেখাবে। এটা আমরা দেখি, ব্রাউজারে রান করে দেখি। দেখেন এই যে প্রথমটা ফাংশন আমরা করেছিলাম কি প্যারামিটার দিয়েছিলাম 10 আর 20। হ্যাঁ, এটা রেজাল্ট আসছে সামেশন 30। তার পরবর্তীতে যে ফাংশন কল করেছি সেখানে আমরা কি দিয়েছি 100 আর 50। হ্যাঁ, রেজাল্ট আসছে কত? 150। তাহলে যে ফাংশন লিখে আমাদের কোড আমরা কি রিইউজ করতে পারতেছি। হ্যাঁ, এখন দেখেন আমরা যদি যে এখানে যে এই প্যারামিটার গুলো আছে, প্যারামিটার গুলা কি আছে? ম্যান্ডেটরি। হ্যাঁ, আমরা যদি কোনো প্যারামিটার না দেই তাহলে কিন্তু আমাদের প্রোগ্রাম এরর ধরবে। হ্যাঁ, তো আমরা যে দ্বিতীয় যে এবার যে কল করেছি, হ্যাঁ, সাম ফাংশনটা, সেখানে যদি আমরা প্যারামিটার একটা দেই, সে শুধু 10 দিলাম, হ্যাঁ, 100 দিলাম, হ্যাঁ, 50 দিলাম না, এভাবে যদি রান করি এবার কিন্তু এরর ধরবে। দেখেন সে কি বলতেছে, আনকট আর্গুমেন্ট কাউন্ট এরর। হ্যাঁ, টু ফিউ আর্গুমেন্টস টু ফাংশন সাম গেট সাম। হ্যাঁ,
মানে গেট সামে আপনার যে সে তার দুইটা আর্গুমেন্ট দরকার, কিন্তু আপনি দিয়েছেন কি একটা, হ্যাঁ, 1 পাস, হ্যাঁ। তারপরে সে বলতেছে মানে আর্গুমেন্ট আছে কি আপনার যে গেট সাম ফাংশনটা, এই ফাংশনে আমাদের আর্গুমেন্ট দরকার হচ্ছে দুইটা, কিন্তু আমরা দিয়েছি একটা, সেজন্য এরর ধরতেছে এবং সে লাইন নাম্বার বলে দিচ্ছে, হ্যাঁ, 55। এই যে দেখেন এই যে 55-এ, এই 55-এ এটার যে ডেফিনেশনটা লেখা আছে ফাংশনের, তো এখানে আমাদের আছে কি দুইটা আছে প্যারামিটার, তাই না? হ্যাঁ, দুইটাই কি ম্যান্ডেটরি, হ্যাঁ, কিন্তু আমরা কি দিয়েছি কয়টা? একটা, হ্যাঁ। সেজন্য কি হয়েছে, সেজন্য আমাদেরকে এরর ধরছে, বলতেছে যে দুইটা আর্গুমেন্ট দরকার, হ্যাঁ, আমরা সাপ্লাই পাস করেছি একটা, আরেকটা দিতে বলতেছে। এভাবে যে আমরা প্যারামিটার যে ইয়া থাকবে, এটা যদি আমরা না দেই তাহলে আমাদের ফাংশনে এরর ধরবে। তো এই পর্যন্ত এই যে অনেকে হয়তো বুঝেছেন, অনেকে বুঝতে সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে কি যে ফাংশন যে কি করবো আমরা, যে ডিক্লেয়ার করতে হলে প্রথমে ফাংশন কিওয়ার্ডটা লিখবো, হ্যাঁ, তারপর একটা ফাংশনের নাম দিব, হ্যাঁ, এরপরে যে ফার্স্ট ব্র্যাকেট আসবে যেটা প্যারেন্থেসিস বলা হয়, তারপরে এখানে কি, এখানে আমরা কিছু ভেরিয়েবল লিখবো, লেখার পর তারপরে আমাদের যে মূল কোডটা, ফাংশনের মূল কোডটা শুরু হবে, যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যা থাকবে সেটা হচ্ছে ফাংশনের বডি, ফাংশনের মূল কোড, হ্যাঁ। তো এখানে আমরা কি করেছি, আমরা যে একটা ভেরিয়েবল নিয়েছি, হ্যাঁ, সাম নামে, সে এটা করেছে কি যে প্যারামিটার এখানে যা 1 পেয়েছি, নাম্বার 1 পেয়েছি, নাম্বার 1 এবং এই নাম্বার 2, এই দুটাকে যোগ করেছি, যোগ করে রেখেছি কোথায়, এই সামের ভিতরে। তারপরে ইকো করে দিয়েছি, হ্যাঁ, এই যে নাম্বার 1 নাম্বার 2, হ্যাঁ, আর হচ্ছে কি এই সামটাকে ইকো করে দিয়েছি, হ্যাঁ। তাহলে যে এটার যোগফল যা আছে সেটা এখানে ইয়ে হবে, প্রিন্ট হবে। এখন দেখেন ফাংশন কল হলে কিভাবে কাজ করে, সেটা আপনাদেরকে আরো ভালোভাবে বোঝানোর জন্য আমি একটু ইয়া করি, এক্সপ্লেন করি। সেটা হচ্ছে গেট সাম, হ্যাঁ, গেট সাম, তারপরে এখানে কি আমরা যে ফাংশনের প্যারামিটার ছিল কি দুইটা, তাহলে আমাদেরকে এখানে দিতে হবে কি দুইটা নাম্বার দিতে হবে আর্গুমেন্ট, হ্যাঁ, এটাকে কল করার সময় আর্গুমেন্ট বলা হয়। তাহলে দুইটা কি, নাম্বার 1 এর জন্য 10, নাম্বার 2 এর জন্য 20, হ্যাঁ, দুইটা দিলাম। দেওয়ার পর সে এটা যখন কল করবে, সে দেখবে এটা কোথায় লেখা আছে, ফাংশনটা ডেফিনেশন কোথায় ডিফাইন করা আছে, হ্যাঁ, কোথায় এই কোডটা কোথায় আছে, সে এখানে যাবে, গিয়ে পাবে, পাওয়ার পর লিখবে তার দুইটা প্যারামিটার এখানে দেওয়া আছে দুইটা, হ্যাঁ, আর্গুমেন্ট, হ্যাঁ, তাহলে সে ঠিক আছে ম্যাচ করবে। আর যদি না দেই, একটা কম দিলে কিন্তু এরর ধরে, এর আগে আমরা দেখেছি, হ্যাঁ। আচ্ছা, দুইটা যখন দিবে সে যাবে, তখন কি এই 10টা চলে যাবে এই নাম্বার 1-এ, হ্যাঁ, প্রথম আর্গুমেন্টে প্যারামিটারে, আর 20টা যাবে দ্বিতীয় প্যারামিটারে, হ্যাঁ, যাবে। তারপর কি হবে, এখন এই যে এই নাম্বার 1 এর মান কত, 10, আর এর সাথে নাম্বার 2 দুইটা যোগ করে কোথায় রাখতেছি, সামের মধ্যে, তারপর এটা আউটপুট দিয়ে দিবে। এখন এই যে নাম্বার 1 এবং নাম্বার 2 এর ভ্যালু কিভাবে পায়, এটা আরো ভালোভাবে বোঝানোর জন্য আমরা এখানে প্রিন্টার দেই, হ্যাঁ। প্রিন্টার দিলে আপনাদের সুবিধা হবে। প্রিন্টার নাম্বার 1, নাম্বার 1 দেখবেন, এটা যখন কল হবে তখন এই যে এইটা দেখাবে নাম্বার 1টা, হ্যাঁ, তার নাম্বার 1টা কত, এই যে এখানে 20 পাবে, আর এটার জন্য পাবে কত, 100। এটা আমরা ইয়া করে দেই, এটা আপাতত বন্ধ করে এটা রান করে দেখাই। দেখেন এই যে 10টা না, এই 10টা হচ্ছে কোথায়, যে নাম্বার 1-এর, নাম্বার 1-এর ভ্যালু কত পাচ্ছে, এই যে 10, হ্যাঁ। এখন যদি আমরা নাম্বার 2 দেই, নাম্বার 2, হ্যাঁ, এখন কত ইয়া হবে, নাম্বার 2 দিলে নাম্বার 2 হচ্ছে কত পাবে, 20 পাবে, হ্যাঁ। এটা আমরা রান করি, দেখেন এই যে 20, হ্যাঁ, নাম্বার 2 হচ্ছে 20। আচ্ছা, এই কোডগুলো আমরা বন্ধ করে রাখি, শুধু আমরা এইটা দেখি, হ্যাঁ, আপনাদের বোঝার সুবিধার্থে। দেখেন এই যে নাম্বার 2 এখানে কত, 20 দিয়েছি, 20 কোথায় চলে গেছে, এই নাম্বার 2 ভেরিয়েবলে গেছে, হ্যাঁ। আর যে আমরা যদি নাম্বার 1 দেই, এখানে কত 10 দিয়েছি, তাই না, 10 যাবে কত, নাম্বার 1-এ, হ্যাঁ। এখন প্রিন্ট হবে 10, হ্যাঁ, দেখেন এই যে 10। এখন দেখেন এই যে আর্গুমেন্ট, হ্যাঁ, যে তারপরে প্যারামিটার কিভাবে পাস হয়, হ্যাঁ, কি এটা তো বুঝতে পেরেছেন, তাই না?
এটা বুঝতে পারলে বাকিটুকু হ্যাঁ আপনার বোঝার কথা, হ্যাঁ বাকিটুকু সমস্যা হবে না। এভাবে আমরা যদি ইয়া করতে হয়, কোথাও বুঝতে সুবিধা হয়, এভাবে প্রিন্টার দিয়ে অথবা বারডাম দিয়ে আমরা ডিবাগ করে দেখতে পারবো, হ্যাঁ এটা ভ্যালুটা কিভাবে পাস হচ্ছে, হ্যাঁ কোথায় যাচ্ছে। এখন এভাবে আমরা সে যতগুলা দরকার হয় প্যারামিটার ততগুলা তো দিতে হবে, তাই না? ততগুলাই দিতে হবে, দিয়ে তারপরে কোড করতে হবে। এখন আমাদের যদি এইরকম হলো, হ্যালো, জি স্যার। আমাদের এরকম দরকার হলো যে আমাদের আনলিমিটেড আমরা প্যারামিটার এখানে দুইটা দিয়েছি, তাহলে আমরা দুইটা ভ্যালু দিয়ে যোগ করতে পারতেছি। আমাদের এরকম না, আমাদের হয়তো 5টাও যোগ করতে হতে পারে নাম্বার, 10টাও হতে পারে, হ্যাঁ 20টাও হতে পারে, এরকম না। আমরা সেটা করার জন্য কি করব, তার জন্য PHP 7 একটা ফিচার এনেছে, হ্যাঁ সেটা এবার আমরা দেখি। PHP 7 যে কাজটা করেছে সেটা হচ্ছে আমরা এই ফাংশনটাই আবার নতুন করে লিখি। ফাংশন নাম দিলাম সাম। সেটা করবে কি, আমরা যে এখানে প্যারামিটারে তো 2টা অথবা 3টা, হ্যাঁ যা অথবা একটা ডিফাইন করে দিতাম, এখানে আমাদের আনলিমিটেড হ্যাঁ নাম্বার ডিফাইন করে দেওয়ার জন্য আমরা কি করব, আমরা ডট ডট 3টা ডট নিব, হ্যাঁ 3টা ডট নিয়ে তারপর একটা ভেরিয়েবলের নাম দেব, নাম নাম্বার। হ্যাঁ এরপর কি করব, এরপর আমরা আগের মতোই হ্যাঁ আপনার সেকেন্ড ব্র্যাকেট, হ্যাঁ এখানে কি করব, এখানে যোগ করে দেব। এখন এখানে তো আমার কয়টা সংখ্যা, এর আগে জানতাম এখানে আমাদের প্যারামিটার ছিল 2টা, তাই না? 2টা সংখ্যার যোগ হবে, যোগ হয়ে সাম হবে। এখন এখানে কয়টা সংখ্যা আছে এটা তো আমরা জানি না, এখানে 5টা হতে পারে, 10টা হতে পারে, 15টা হতে পারে, হ্যাঁ সেটা করার জন্য কি করতে হবে, সেটা করার জন্য আমাদেরকে একটা লুপ চালাতে হবে। হ্যাঁ লুপ আমরা শিখেছি না, ফর লুপ জি। শিখেছি, হ্যাঁ ফর ইচ। হ্যাঁ এখানে আমাদেরকে ফর ইচ লুপ অ্যাপ্লাই করতে হবে, ফর ইচ লুপ অ্যাপ্লাই করে তারপরে যোগ করতে হবে। এখানে আমরা ফর ইচ লুপ অ্যাপ্লাই করব। ফর ইচ, ফর ইচ এর সিনট্যাক্সটা মনে আছে? ফর ইচ এর সিনট্যাক্সটা প্রথমে লিখতে হবে যে এখানে যা আছে, হ্যাঁ আপনার নাম্বারসটা, নাম্বার, তারপর লিখবো কি অ্যাজ, হ্যাঁ আর ফর ইচ কি নিয়ে কাজ করে, অ্যারে নিয়ে কাজ করে। এখন এই যে এটা কিন্তু একটা অ্যারেতে রূপান্তরিত হয়ে গেছে, হ্যাঁ আমরা যদি বারডাম করে দেখি, হ্যাঁ পরে দেখবো এটা একটা অ্যারেতে রূপান্তরিত হয়ে গেছে। হ্যাঁ তারপর কি লিখবো, ধরেন নাম্বার অ্যাজ হ্যাঁ ভ্যালু, অথবা হ্যাঁ ভ্যালু। এরপর কি হবে, ফর ইচ লুপের আপনার শুরু হয়, বডি শুরু হয়, হ্যাঁ সেকেন্ড ব্র্যাকেট শুরু, সেকেন্ড ব্র্যাকেট শেষ। এখন এটার ভিতরে যা লিখবো সেটা প্রতিটা লুপ ঘুরে ঘুরে সেটা অ্যাপ্লাই করবে। তাই এখানে আমরা এই কোডটা লিখে দিতে পারি। ধরেন সাম নামে একটা ভেরিয়েবল নিলাম, হ্যাঁ এই সামটা কি হবে, সামের সাথে যোগ করবে, সাম প্লাস ভ্যালু, এই যে ভ্যালুর সাথে যোগ করবে। মানে এটা করবে কি, এটা আপনার একটা অ্যারের হ্যাঁ যে এবার 3 ডট দিলে একটা অ্যারের মতো রিপ্রেজেন্ট হয়। হ্যাঁ আপনি যদি 5টা সংখ্যা নেন, 1 2 3 4 5, সে প্রতিটা সংখ্যার সাথে যোগ করবে, যোগ করে আপনার একটা আউট রেজাল্ট দিয়ে দেবে। হ্যাঁ তারপরে এখানে যদি ইকো করেন, ইকো সাম, তাহলে যোগফলটা দেখিয়ে দেবে। এটাকে সংক্ষেপে কিন্তু এইভাবে লেখা যায়, কিভাবে আমরা শিখেছি না, ধরেন ডলার সাম প্লাস ইকুয়াল টু ডলার ভ্যালু, হ্যাঁ
এটা মানে কি, এটার পূর্ণরূপ হচ্ছে যে এটা, হ্যাঁ, সাম প্লাস ইকুয়াল টু ভ্যালু ইকুয়াল টু হচ্ছে কি সাম ইকুয়াল টু সাম প্লাস ভ্যালু। কারণ এই ফাংশনটা যদি আমরা কল করি, কল করতে হলে কি করতে হবে, প্রথমে সাম লিখতে হবে। সাম লিখে আমরা যত ইচ্ছা তত ভ্যালু দিতে পারবো। হ্যাঁ, 7, 8, 3, 9, হ্যাঁ, এটা কল করলে কি হবে, এটা রেজাল্ট সবগুলার যোগফল দেখিয়ে দিবে। হ্যাঁ, দেখেন এই যে যোগফল দেখে দিচ্ছে কত, এই 27। এভাবে আপনার, হ্যাঁ, যত ইচ্ছা তত আপনি প্যারামিটার দিতে পারবেন। এখন ইসে যে এটা আসলে কি করে, কিভাবে কাজ করতে সেটা দেখার জন্য আমরা একটু বার ডাম দিব একটা, বা এই প্যারামিটার যে নিচ্ছে, হ্যাঁ, সে আমরা যদি ইকো করি বার ডাম, ইকো প্রি দেই, প্রি এখানে লিখলাম বারডাম, বারডাম করবো কি নাম্বারটাকে, এই নাম্বারটা আসলে একটা অ্যারে হিসেবে নিচ্ছে। এই যে রেজাল্ট চলে আসছে 21। হ্যাঁ, 77 এ আনডিফাইন্ড ভেরিয়েবল সাম, সাম ইকুয়াল টু প্রথমে নিয়ে নে সামের ভ্যালু 0। দেখেন এই যে নাম্বারটা কিন্তু একটা অ্যারে হিসেবে গেছে। হ্যাঁ, এখানে আমরা কয়টা প্রিন্ট করেছি, আমরা যে প্যারামিটার হিসেবে পাস করেছি কয়টা সংখ্যা, 1 থেকে 6 পর্যন্ত। হ্যাঁ, এই 1 থেকে 6 নিয়ে একটা সে অ্যারে তৈরি করেছে। হ্যাঁ, দেখেন এই 1 থেকে 6, হ্যাঁ, সে একটা অ্যারে তৈরি করছে। প্রথম এলিমেন্ট নিয়েছে আপনার 1টাকে, দ্বিতীয় এলিমেন্ট 2, তারপরে 3, 4, 5, 6। হ্যাঁ, এটা একটা অ্যারে হয়েছে। অ্যারে হওয়ার পর কি হয়েছে, এটা যখন আমরা কল করতেছি তখন এই যে এটা একটা অ্যারে হিসেবে গেছে, এই যে 3টা ডট দিলে সে অ্যারে হিসেবে নেয়। অ্যারে হিসেবে নিয়ে সে অ্যারেটাকে আমরা যে ফর ইচ করছি, ফর ইচ করলে কি হবে, প্রতিটা আপনার করবে, চেক করবে। আপনার প্রথমে আমরা সামের ভ্যালু দিয়েছি 0। হ্যাঁ, 0 দিলে কি হবে, 0-র সাথে 1 যোগ হবে, তাহলে কি হবে, রেজাল্ট হবে 1, 1 সামের মধ্যে যোগ হবে। তারপরে পাবে 2 পাবে, তাহলে কি হবে, সামে আছে কত 1, 1 এর সাথে 2 যোগ হয়ে কত হবে 3। এরপর হবে সামের মধ্যে 3, এরপর এখানে পাবে 3, হ্যাঁ, ভ্যালু পাবে কত 3, এই 3 এর সাথে 3 যোগ হয়ে কত হবে 6 হবে। হ্যাঁ, এভাবে করে করে রেজাল্ট হবে 21। এটা হচ্ছে আপনার জন্য মধ্যে পিএসপি 7 এ আছে। হ্যাঁ, পিএসপি 7 এ এই যে এইটা 3 ডট, হ্যাঁ, 3 ডট দিয়ে আপনার যে প্যারামিটারটা যে লেখা হয়, এটা করলে কি হয়, আমরা যত ইচ্ছা ততটা প্যারামিটার দিতে পারবো।
এছাড়া এইভাবে যদি আমরা করি তাহলে আমাদের প্যারামিটার কয়টা দিতে হয়, প্যারামিটার যে যে কয়টা দিতে হয় মানে লিমিটেড থাকে, 2টা অথবা 3টা। হ্যাঁ, এখন আমরা যে কোড গুলি, এখন আপনারা ইনিশিয়ালি যেসব কোড করবেন সেটা এভাবে দিয়ে করবেন। হ্যাঁ, আপনার যে 2টা অথবা 3টা, হ্যাঁ, যেটা আছে ডিফাইন করে, হ্যাঁ, ইনডেফিনিট এটা পরে করব, এটা যখন আপনারা একটু অ্যাডভান্স লেভেলে যাবেন তার তখন এভাবে কাজ করবেন। আমরা যে প্রথমে যে ফাংশনটা দেখেছি, হ্যাঁ, ফাংশনটা কিভাবে লিখতে হয়, কিভাবে প্যারামিটার দিতে হয়, তারপর এটা কল করার সময় কিভাবে প্যারামিটার পাস করতে হয়, হ্যাঁ, আর্গুমেন্ট পাস করতে হয় সেটা দেখেছি। যেমন প্রথমে আমরা একটা ফাংশন লিখেছি, ফাংশন লিখতে হলে প্রথমে ফাংশন কিওয়ার্ডটা লিখতে হবে, তারপরে ফাংশনের নাম দিতে হবে, তারপরে যে প্যারামিটার গুলা, হ্যাঁ, প্যারামিটার এখানে কয়টা আমাদের 2টা। তাহলে এই ফাংশনের সাহায্যে আমরা ফাংশনটা যখন কল করব তখন কি আমরা 2টার বেশি প্যারামিটার পাস করতে পারবো? 2টার বেশি তো দিতে পারবো না, 2টাই দিতে হবে। হ্যাঁ, আর আমাদের যদি এরকম হয়, আমরা তো যদি আমরা জানি যে 2টা ভ্যালু নিয়ে আমরা কাজ করব, সেক্ষেত্রে আমরা 2টা প্যারামিটার দিলাম। কারণ আমরা জানি না আমরা আসলে কয়টা সংখ্যা নিয়ে আমাদের কাজ করতে হতে পারে। হ্যাঁ, আমাদের 5টা হতে পারে। স্যার এই জায়গায় আমি প্যারামিটারটা যদি সাম দিয়ে শুধু এই জায়গায় ডট ডট রাখি তাহলে হবে না? আমি আসতেছি। এই যে এখন আমাদের যদি দরকার হয় যে আপনার যে কয়টা সংখ্যা সেটা আমরা জানি না, হ্যাঁ, আমাদের 5টা সংখ্যা যোগ করতে হতে পারে, 10টাও হতে পারে। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে PHP 7 এ একটা চলে আসছে, সেটা হচ্ছে 3টা ডট। হ্যাঁ, 3টা ডট দিয়ে একটা লিখবেন, ভেরিয়েবলের নাম লিখবেন। হ্যাঁ, এটা করলে কি হয়, এটা করলে একটা অ্যারেতে রূপান্তরিত করে। এখন অ্যারেতে তো আপনি অসংখ্য ভ্যালু রাখতে পারেন, এর আগে আমরা অ্যারে ক্লাসে দেখেছি না? হ্যাঁ, তাহলে এটা যদি করি, এভাবে যদি লিখি তাহলে কি হবে, এভাবে লিখলে আমরা 2টা সংখ্যারও পাঠাতে পারবো হিসেবে ফাংশন কল করার সময়, 3টা 10টা যতটা ইচ্ছা হয়। হ্যাঁ, এখানে আমরা যেই ফাংশন, হ্যাঁ, যে প্যারামিটার গুলা পাস করব সেটা কি করবে, সেটা একটা অ্যারেতে রূপান্তরিত করবে। হ্যাঁ, যেমন আমরা এখানে যে 1 থেকে 6 পর্যন্ত লিখেছি না, 1 থেকে 6 নিয়ে সে একটা অ্যারে তৈরি করছে, সেই অ্যারেটা নাম দিয়েছে নাম্বার। হ্যাঁ, এখন এটা কি করবে, এটাকে আমরা যোগ করতে হলে আমরা জানি যে কিভাবে করতে হয়। আমরা যদি ফর ইচ লুপ ইউজ করি, ফর ইচ লুপ ইউজ করে আমরা সব এখানে একটা অ্যারের সবগুলা এলিমেন্ট আমরা ট্রাভার্স করতে পারি, ট্রাভার্স করে করে ওগুলা যোগ করতে পারি। রাইট? আপনার কি এই যে নাম্বারটা, হ্যাঁ, এটা একটা অ্যারেতে রূপান্তরিত হয়েছে। আমরা যে 1 থেকে 6 দিলাম, এটা অ্যারেতে রূপান্তরিত হয়েছে। তাহলে কি করবে, এই অ্যারেটা সে করবে, যোগ করবে। যোগ করতে হলে কি করতে হবে, অ্যারেটাকে ট্রাভার্স করাতে হলে আমাদেরকে দরকার, ফর ইচ লুপ দরকার। ফর ইচ লুপের নিয়ম কি, প্রথমে লিখতে হবে অ্যারের নাম লিখতে হবে, তারপরে এস দিয়ে ভ্যালু লিখতে হবে। হ্যাঁ, তাহলে আমরা অ্যারের নাম লিখেছি, এস দিয়ে ভ্যালু দিয়েছি। সে প্রথমে কি করবে, প্রথম এলিমেন্টে আসবে। হ্যাঁ, তারপরে দ্বিতীয় এলিমেন্ট, তৃতীয় এলিমেন্ট, এভাবে করে করে সে কাজ করবে। হ্যাঁ, তারপরে যে এই লুপটা যখন শুরু হবে, আর এখানে আমরা সাম নামে একটা ভেরিয়েবল নিয়েছি, সেই ভেরিয়েবলের ভ্যালু প্রথমে 0 রাখেছি। হ্যাঁ, আর এখানে কোড লিখেছি কি, সামের সাথে সাম এবং ভ্যালু, এই যে এখান থেকে যে ভ্যালুটা আছে সেগুলো যোগ হবে। প্রথমে সামের মান হচ্ছে 0। হ্যাঁ, তারপরে এই অ্যারেটা যখন ট্রাভার্স করবে, হ্যাঁ, মানে ফর ইচ লুপ যখন চলবে, ফর ইচ লুপে প্রথমে ভ্যালুর মান হবে কত, 1 হবে। হ্যাঁ, তাহলে কি হবে, এই সামের মান আছে 0 আর এখানে আছে 1, 0 আর 1 যোগ হয়ে কত হবে, 1 হবে। 1টা কোথায়, সামে থাকবে। এর পরবর্তীতে আবার দ্বিতীয় লুপের দ্বিতীয় স্টেপে যাবে, দ্বিতীয় স্টেপে গিয়ে ভ্যালু হবে কত, 2। হ্যাঁ, তাহলে এখানে ভ্যালুর মান হবে 2 আর সামের মান আছে কত, 1। হ্যাঁ, তাহলে 1 আর 2 যোগ হয়ে কত হবে, 3 হবে। 3টা সামের মধ্যে থাকবে। হ্যাঁ, এর পরবর্তীতে আবার এই যে আপনার 3 ভ্যালু মান হবে কত, 3। হ্যাঁ, পরের স্টেপে লুপ যখন ঘুরবে, তাহলে করবে কি, আপনার এখানে আছে 3, সামের মান আছে 3 আর ভ্যালু আছে 3, 3 আর 3 যোগ হয়ে কত হবে, 6 হবে। 6 সামের মধ্যে রাখবে। এখন সামের মধ্যে আছে কি 6 আর ভ্যালু হবে এর পরেরটা 4। হ্যাঁ, 4 আর 6 যোগ হয়ে কত হবে, 10 হবে। 10টা সামের মধ্যে রাখবে। এরপরে সামের মান আছে এখন 10 আর ভ্যালু কত, এর পরেরটা নিবে, হ্যাঁ, 5। তাহলে কি যে 10 আর 5 যোগ হয়ে কত হবে, 15 হবে। হ্যাঁ, সামের মান আছে 15 আর ভ্যালু আছে কত, এর পরেরটা যাবে 6। হ্যাঁ, তাহলে 15 আর 6 যোগ হয়ে কত হবে, 21। এরপরে তো আমাদের আর নাই, হ্যাঁ, আর কোনো ভ্যালু নেই। তাহলে ফাইনালি আমার রেজাল্ট হবে কত, 21। এখন আমরা যদি এটা করি, ফাংশনটা কল করি, তাহলে কি হবে, ইকো করবে কত, এই যে সামের যে ফাইনাল ভ্যালুটা, হ্যাঁ, সামের ফাইনাল ভ্যালুটা এখন কত পাচ্ছি আমরা, 21 পাচ্ছি। হ্যাঁ, এবার বুঝতে পেরেছেন রাশেদ? জি স্যার।
আচ্ছা, এই ফাংশনটা কি আর কেউ বুঝে দিতে পারবেন? সাধুকা অথবা বেলায়েত হোসেন? হ্যালো, কোনটা স্যার, নিচেরটা না উপরেরটা স্যার? এই যে এটা নিচেরটা, হ্যাঁ, এটা আমরা ও কিভাবে করলাম? স্যার, আমরা যখন স্যার একাধিক গিয়ে নিয়ে কাজ করা হয় স্যার, একাধিক সংখ্যা যোগ করার প্রয়োজন হয়, তখন স্যার আমরা স্যার এই ফাংশনটা ইউজ করব স্যার। এই ফাংশনটা ইউজ করার জন্য প্রথমে স্যার আমরা সাম দিব, তারপর ধরেন এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে 3টা ডট দিয়ে যে কোনো একটা স্যার ভেরিয়েবল নিতে হবে স্যার। ভেরিয়েবল নিয়ে তারপর কার্লি ব্রেস দিয়ে স্যার ওর ভিতরে আমরা স্যার এই কোডগুলা লিখবো স্যার। হ্যাঁ, আর এটা কিসের করে, এটা কনভার্ট করে দেয় একটা অ্যারে হিসেবে নেয়। হ্যাঁ জি স্যার, যতগুলা ভ্যালু দিব স্যার ভেরিয়েবলটা একটা অ্যারেতে রূপান্তর করে দেবে। হ্যাঁ, এখানে যদি আমরা 2টা ভ্যালু নিতাম না, তাহলে সে 2টা ভ্যালু নিয়ে একটা অ্যারে তৈরি করতো। তাহলে একের সাথে 3 যোগ করে আমাদের 2 যোগ করে আমাদের 3 রেজাল্ট দিত। হ্যাঁ জি। আচ্ছা, এটা বুঝানি যে আমরা 2টা সংখ্যা নিয়ে নিচ্ছি। হ্যাঁ, ও এই দুইটা সংখ্যা স্যার এখানে অ্যাপ্লাই করবেন। হ্যাঁ, করেন। হ্যাঁ, এইখানে স্যার দুইটা সংখ্যা এই ফরেস্ট নামে স্যার একটা লুপ নিছি স্যার। লুপের ভিতরে স্যার আমরা স্যার নাম্বার এজ এ ভ্যালুতে স্যার আমার বুঝাইতে মনে হয় সমস্যা হচ্ছে স্যার। স্যার আমি বলি স্যার। হ্যাঁ হ্যাঁ, সাধুকা বলেন। এখানে প্রথমে আর্গুমেন্ট পাস করা হয়েছে প্রথমে 1। 1টা প্রথমে নাম্বারস এর ভিতরে যাচ্ছে, নাম্বারস নামে ভেরিয়েবলের ভিতরে যাচ্ছে। এই নাম্বার 1টা এখানে আসছে, মানে একবারে চলে যাচ্ছে 1 আর 2। এখানে একবারে এখানে আবার একটা লুপ চালানো হয়েছে যে ফর ইচ। এটা কিন্তু একটা হিসেবে কোন ফরম্যাটে থাকে? অ্যারে ফরম্যাটে থাকে। অ্যারে ফরম্যাটে এখানে 1 আর 2 পাচ্ছে, ওর নাম্বারস এর ভিতরে 1 আর 2 পাচ্ছে। এখান থেকে আপনার প্রথমে ভার ডাম করেছেন, এটা ওটাই শো করছে। আর এরপরে ফর ইচ লুপের ভিতরে নাম্বার ভেরিয়েবল আসে এস, তারপরে আমরা চিহ্নিত করেছি ভ্যালু নামে। তাহলে নাম্বার ভ্যালুর ভিতরে চলে গেল 1 আর 2। প্রথমে এক ফর ইচ প্রথমে একটা করে ভ্যালু নেবে। নাম্বারস এর ভিতরে যেহেতু 1 আর 2 আছে, এখানে ফর ইচ এসে প্রথমে 1 নেবে। সামের ভিতরে সাম প্লাস, প্রথমে সামের মান প্রথমে 0 ইনিশিয়ালাইজ করা লাগবে না? হ্যাঁ, এই যে করা আছে তো, এই যে। ও হ্যাঁ, সরি আমি দেখতে পারি। সাম প্রথমে এখানে 0 আছে আর ভ্যালুর মান প্রথমে 1 আছে, তাহলে সামের মান এখন 1। এই এখানে তারপরে আবার 1 চলে গেল, এরপরে 2 আসছে। 2 এসে ফর ইচ এর ভিতরে ঢুকে এই সামের ভিতরে আগে ছিল 1 আর ভ্যালু এখন 2, মানে 3। এই 3টা ইকো করছে। আর যে আমরা যে থাকে যদি 6 তাহলে পুরোটা, এরপরে এগুলাও করবে স্যার 6 পর্যন্ত স্যার একটা স্যার লুপ হবে স্যার। হ্যাঁ হ্যাঁ, এই পুরো যে লুপ করে ভ্যালু নেবে আর একটা করে পাঠাবে এর মতো। এইভাবে এটা হবে। হ্যাঁ, রান করবে। আচ্ছা, আমরা যে ফাংশন কি দেখলাম, ফাংশন কিভাবে লিখতে হয়, কিভাবে কল করতে হয়, তারপর কিভাবে প্যারামিটার নিতে হয়। হ্যাঁ, আবার প্যারামিটার আমরা এখানে দেখলাম এই যে PHP 7 এ আনলিমিটেড প্যারামিটার নিয়ে কিভাবে কাজ করতে হয়। আনলিমিটেড প্যারামিটার নিলে সেটা কি হবে, অ্যারে রূপান্তরিত হয়ে যায়। হ্যাঁ, এটা হয়তো আপনাদের একটু কঠিন মনে হচ্ছে, যে পরবর্তীতে আপনাদের এটা কাজ করতে করতে ইজি হয়ে যায় বুঝতে। তারপর আমরা এরপর দেখবো ফাংশনের রিটার্ন টাইপ দেখবো। হ্যাঁ, রিটার্ন টাইপ দেখবো। আরেকটা দেখবো ফাংশনের আমরা যে প্যারামিটার তো নিলাম। হ্যাঁ, আর এখানে আমরা একবার দেখেছিলাম যে আমরা দুইটা যে নাম্বার 1 আর নাম্বার 2, হ্যাঁ, দুইটা প্যারামিটার নিচ্ছি। এখন আর্গুমেন্ট যদি দুইটা দেই তা কোনো সমস্যা করবে না, যদি একটা দেই কি সমস্যা করে, বলতেছে যে দুইটা প্যারামিটার দরকার, তুমি একটা দিয়েছো, হ্যাঁ, এরর ধরে। এখন এটা তো হচ্ছে দুইটাই আমাদের মানে ম্যান্ডেটরি প্যারামিটার, সেজন্য এখন অপশনাল প্যারামিটার কিভাবে লিখতে হয় সেটাও দেখবো। হ্যাঁ, এরপর আমরা কি দেখবো, একটা ফাংশনে কয়টা পার্ট থাকতে পারে। ফাংশনের প্রথমে ফাংশনের একটা নাম থাকবে, থাকবে। প্রথমে ফাংশন কিওয়ার্ডটা লিখতে হবে। হ্যাঁ, তারপর কি ফাংশনের একটা নাম দিতে হবে। হ্যাঁ, নাম দিতে হবে। তারপর কি থাকবে, আর্গুমেন্ট। হ্যাঁ, আর্গুমেন্ট থাকতেও পারে, নাও থাকতে পারে। যেমন আমাদের যে প্রথম আর্গুমেন্ট মধ্যে, ফাংশনের মধ্যে আমাদের কোনো প্যারামিটার ছিল না, তাই না? এটার মধ্যে কোনো প্যারামিটার ছিল না। তারপর এটাকে কল করেছি কিন্তু ফাংশনের নাম লিখে কল করেছি। হ্যাঁ, ফাংশনের ভিতরে যে কোড আছে সেই কোডটা রান করবে। আর যে পরবর্তীতে আমরা দেখেছি কি, আর এই প্যারামিটার সহ, হ্যাঁ, প্যারামিটার থাকলে কি করতে হবে, আমরা করতে পারি, কোনো ভ্যালু পাস করে সেটাকে ক্যালকুলেশন করতে পারি, তাই না? আর আমরা পরবর্তী যে ফাংশনগুলো দেখবো এগুলাতে প্যারামিটার পাস করে কাজ করব। তো প্যারামিটার যে এখানে আমরা যে নাম্বার 1 এবং নাম্বার 2, হ্যাঁ, নাম 1 নাম 2 লিখলাম, এগুলা কি হচ্ছে, এগুলো হচ্ছে ম্যান্ডেটরি। হ্যাঁ, এখন ফাংশনটা যখন কল করলে কি হবে, এর যতগুলো প্যারামিটার থাকবে
যে ম্যান্ডেটরি প্যারামিটার ততগুলো আর্গুমেন্ট দিতে হবে, হ্যাঁ, না দিলে এরর ধরবে। আমরা এই যে একবার দেখেছিলাম যে আমরা এই ফাংশনের আমরা এখন যে আবার টেস্ট করি, তে আমরা এখানে দুইটা প্যারামিটার না, আমরা একটা দিলাম, একটা দিয়ে রান করি। হ্যাঁ, দেখেন এখানে এরর ধরতেছে। হ্যাঁ, সেখানে কি বলছে, আনকট আর্গুমেন্ট কাউন্ট এরর, হ্যাঁ, টু ফিউ আর্গুমেন্ট টু ফাংশন গেট সাম। হ্যাঁ, গেট সাম এর মধ্যে তারপরে কি হচ্ছে ওয়ান পাস। হ্যাঁ, সে বলতেছে কি আপনার একটা পাস করা হয়েছে, সে আরো লাগবে, হ্যাঁ, সে আরো আর্গুমেন্ট চায়। আর যদি আমরা দুইটা দিতাম তাহলে সে এরর ধরতো না। এটা কেন করলো, কারণ এটা হচ্ছে ম্যান্ডেটরি, হ্যাঁ, আর্গুমেন্ট। দেখেন এক্ষেত্রে কোনো এরর ধরেনি, সে আমাদের রেজাল্টটা দিয়ে দিয়েছে। এখন কিছু কিছু ক্ষেত্রে এরকম হতে পারে যে আমরা যে অপশনাল, হ্যাঁ, প্যারামিটার ইউজ করতে হতে পারে। হ্যাঁ, অপশনাল প্যারামিটার আমরা কিভাবে ইউজ করব? অপশনাল প্যারামিটার ইউজ করতে হলে আমাদেরকে প্যারামিটারের যে যখন আমরা প্যারামিটার ডিক্লেয়ার করব তখনই এটার ভ্যালুটা দিয়ে দেব। হ্যাঁ, সেটা হচ্ছে অপশনাল প্যারামিটার। হ্যাঁ, আমরা অপশনাল প্যারামিটার একটা দেখি। Function with optional parameters and default parameter values. আমরা একটা নতুন ফাংশনটা করতে হলে আমাদের কি লিখতে হবে? প্রথমে একটা ফাংশন লিখতে চাই আমরা, হ্যাঁ, নতুন। সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? ফাংশন কিওয়ার্ডটা লিখতে হবে, তাই না? আপনারা কথা বলেন না, বোঝা যায় না আপনারা আছেন কি নাই। হ্যাঁ, ফাংশন কিওয়ার্ডটা লিখতে হবে, তারপর কি করতে হবে? আমাদেরকে ফাংশনের একটা নাম দিতে হবে, তাই না? হ্যালো, ফাংশনের একটা নাম দিব। হ্যাঁ, তে ফাংশনের নাম দেই যে গেট সাবট্রাকশন। গেট সাবট্রাকশন, এটাতে আমরা বিয়োগ করব। হ্যাঁ, এর মধ্যে আমরা দুইটা প্যারামিটার নিব। হ্যাঁ, প্রথম প্যারামিটারটা সে নাম্বার 1, নাম্বার 1। এরপর আরেকটা প্যারামিটার নেই, সেটা হচ্ছে নাম্বার 2। এখন এখানে একটা কাজ করব, নাম্বার 2টাকে আমরা একটা ভ্যালু দিয়ে দিব। হ্যাঁ, এটাকে বলে ডিফল্ট ভ্যালু। হ্যাঁ, তো নাম্বার 2 তে একটা ভ্যালু দিলাম 5। তারপর এটাকে আমরা, হ্যাঁ, বিয়োগ করব। Subtract equal to number 1 minus number 2। তারপর আমরা ইকো করে দেব ইকো subtraction of number 1 and number 2 is subtract value।
আমাদের ফাংশনটা তো লেখা হলো, এখন কি ফাংশন কল করতে হলে কিভাবে করতে হবে? হ্যাঁ বেলাল হোসেন বলেন, এই ফাংশনটাকে যদি আমরা কল করতে চাই কিভাবে কল করব? এখন এই ফাংশনটা লিখলাম, গেট সাবট্রাকশন। হ্যাঁ, গেট সাবট্রাকশন লিখতে হবে, গেট ফাংশনের নামটা। ফাংশনের নাম দিয়ে প্যারেনথেসিস। হ্যাঁ, এরপর কি করতে হবে? এই যে ফাংশনের যে কয়টা প্যারামিটার আছে সেটা দেব আমরা। হ্যাঁ, প্যারামিটার দেই। প্রথমে কি যে নাম্বার 1 এর জন্য একটা প্যারামিটার আর নাম্বার 2 এর জন্য একটা প্যারামিটার। হ্যাঁ, সে প্রথমে দিলাম যে আপনার 20, হ্যাঁ, তারপর দিলাম 10। দেখেন এটা কি করতেছে, এখানে প্রথমে যে আর্গুমেন্টে এটা ফাংশনটা কল করা হলো গেট সাবট্রাকশন। হ্যাঁ, এখানে দুইটা প্যারামিটার আছে, দুইটা প্যারামিটার দিয়ে দিলাম। প্রথম দিলাম কত? 20, তারপরে 10। তাই 20 এ যাচ্ছে কোথায়? নাম্বার 1 এ 20 যাচ্ছে, আর 10 যাচ্ছে নাম্বার 2 তে। তাহলে কি এখানে স্টেটমেন্ট কি লেখা আছে? লেখা আছে নাম্বার 1 মাইনাস নাম্বার 2। তাহলে কি 20 মাইনাস 10, হ্যাঁ, এটা জমা হবে কোথায়? সাবট্রাক্ট ইয়াতে, ভেরিয়েবলে। হ্যাঁ, তারপরে ইকো করব কি যে নাম্বার 1 আর নাম্বার 2, হ্যাঁ, মানে 20 আর 10 এর, হ্যাঁ, সাবট্রাকশন হবে কত? হ্যাঁ, 10। এই যে আপনার এটা চলে আসবে। হ্যাঁ, এখন হচ্ছে এই যে ডিফল্ট অপশনাল প্যারামিটার ডিফল্ট ভ্যালুটা কি? হ্যাঁ, এখানে দেখেন এই প্যারামিটার ক্ষেত্রে দুইটা কিন্তু একটু পার্থক্য আছে। আপনারা কি লক্ষ্য করেছেন? এই যে নাম্বার 1টা, নাম্বার 1টা আমরা লিখেছি, লিখে ডাইরেক্ট সেমিকোলন একটা কমা দিয়ে দিয়েছি, আর নাম্বার 2টা লেখার পর কি ইকুয়াল টু দিয়ে আবার 5 দিয়েছি। হ্যাঁ, এটা লিখেছি। এখন হবে কি, এখন এটা হচ্ছে আমাদের যে আমরা একটা ভ্যালু দিয়ে দিয়েছি, এটা হচ্ছে অপশনাল, এবং এটার মধ্যে আমরা ডিফল্ট একটা ভ্যালু দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আর যে নাম্বার 1টা হচ্ছে আপনার ম্যান্ডেটরি দিতেই হবে। নাম্বার 1 যদি না দেয় আমাদের এরর ধরবে, কিন্তু নাম্বার 2 যদি না দেয় সে কি করবে? একটা ডিফল্ট ভ্যালু নিয়ে নেবে, 5 নিয়ে নেবে। হ্যাঁ, সে এই যে এটার উদাহরণ আমরা দেখি, সে আমরা এই যে নাম্বার এই যে প্যারামিটারে, হ্যাঁ, নাম্বার 1 দিলাম 20 আর নাম্বার 2টা দিলাম না, যদি না দেই কি হবে? সে ডিফল্ট ভ্যালুটা নিয়ে নেবে। এখানে যে আমরা যখন ডিক্লেয়ার করেছি প্যারামিটারটা, তখন একটা ডিফল্ট ভ্যালু দিয়ে দিছি, হ্যাঁ, 5। সে কি করবে? এখন আপনার এই যে 20টা পাবে নাম্বার 1 এর জন্য, আর যে নাম্বার 2 তে তো কিছু দেই নাই, সে নাম্বার 2 সেক্ষেত্রে ডিফল্ট ভ্যালু আছে, নাম্বার 2 এর ভ্যালু সে 5 নিয়ে নেবে। তারপর কি করবে? যে 20 হবে নাম্বার 1 আর নাম্বার 2 হবে 5, তাহলে রেজাল্ট হবে কত? 15। এটা আউটপুট দেখি আমরা, এই যে দেখেন, হ্যাঁ, the subtraction of 20 and 5 is 15। এবার বুঝতে পেরেছেন? এটা হচ্ছে আমাদের ডিফল্ট, হ্যাঁ, ডিফল্ট ভ্যালু দিছি। হ্যাঁ, ডিফল্ট ভ্যালু দিলে সেটা অপশনাল হয়ে যায়। হ্যাঁ, সেখানে আপনার যে আর্গুমেন্টটা অপশনাল হয়ে যায়, ওটা না দিলেও চলে। সেক্ষেত্রে ওটার ভ্যালু কি পাবে? ওই যে প্যারামিটারে যে ডিফল্ট ভ্যালু দিয়েছি না, সেটা পাবে। আর যদি আমরা আর্গুমেন্টের মধ্যে এটার জন্য কোনো একটা ভ্যালু দেই, তাহলে কি আর্গুমেন্টে যা দিব সেটা পাবে, আর না দিলে প্যারামিটারে যে ডিফল্ট আছে সেটা পাবে। হ্যাঁ, এবার কি এটা বুঝতে পেরেছেন? এটা কি সবাই বুঝতে পেরেছেন? হ্যালো, এই যে অপশনাল প্যারামিটার এবং ডিফল্ট ভ্যালু, হ্যাঁ, স্যার কারো কি সমস্যা আছে? আচ্ছা, বেলায়েত এটা করেন, এক্সপ্লেইন করেন, হ্যাঁ, এটা কিভাবে কাজ করতেছে। স্যার এখানে প্রথমে স্যার আমরা এই ফাংশন লেখার জন্য আগে আমাদের ফাংশন ইয়েটা দিতে হবে স্যার। হুম, আপনার নেটওয়ার্কে হয়তো সমস্যা আছে, আপনার সাউন্ডটা কম শোনা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এটা কি সাধুকা? হ্যাঁ, আপনি করেন। হ্যাঁ, বেলাতের নেটওয়ার্ক, মোবাইল নেটওয়ার্কটা হচ্ছে সমস্যা, সেজন্য সাউন্ড। স্যার এখানে হচ্ছে গেট সাবট্রাকশন নামে দুইটা, সরি, একটা ফাংশন ডিক্লেয়ার করা হয়েছে গেট সাবট্রাকশন। এর প্রথম ভেরিয়েবলের নাম নাম্বার 1 আর নাম্বার 2, এটা হচ্ছে ডিফল্ট হিসেবে একটা ভেরিয়েবল দিয়ে দেওয়া হয়েছে। ভ্যালু দেওয়া হয়েছে। যদি কোনো ভেরিয়েবল মানে আর্গুমেন্ট পাস না করা হয়, তাহলে এই ভেরিয়েবলটা পাস ইনিশিয়ালাইজ করে নেবে হ্যাঁ, ডিফল্ট ভাবে। আর যদি নাম্বার দেওয়া থাকে তাহলে সেইটা যেটা দেওয়া থাকবে সেটাই নেবে। হ্যাঁ, আর এখানে সাবস্ট্রাক্ট নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা আছে। এখানে নাম্বার 1, এই নাম্বার 1 থেকে এই ভেরিয়েবলটা এখানে আছে। আর নাম্বার 2 যেহেতু দেওয়া হয়নি, এই 20
এখান থেকে আর্গুমেন্ট পাস করা হয়েছে 20, নাম্বার 1 এর ভিতরে ঢুকেছে 20, হুম নাম্বার 2 কোনো মান দেওয়া হয়নি, তাহলে নাম্বার 2 ডিফল্ট দেওয়া আছে 5, তাহলে 5টা নিয়েছে। হুম হুম এরপরে এখানে ইকো করে দেওয়া হয়েছে জাস্ট সাবস্ট্রাকশন অফ নাম্বার 1 এন্ড নাম্বার 2 ইজ হুম এটা নাম সাবস্ট্রাক্ট, এই ভেরিয়েবলটা এই যে বিয়োগফলটা ইকো করে দেওয়া হয়েছে। আর পরে এই যে সাবস্ট্রাক্ট গেট সাবস্ট্রাকশন ফাংশনের ভিতরে একটা আর্গুমেন্ট পাঠাইছি, এই একটা আর্গুমেন্ট এই যে নাম্বার 1টা নিয়ে নিচ্ছে, আর এটা ডিফল্ট ভাবে আছে 5, এজন্য 5টা নিচ্ছে নাম্বার 2। হুম। হ্যাঁ, সবাইকে বুঝতে পেরেছেন? হ্যাঁ, এই যে দেখেন এই যে ডিফল্ট ভ্যালু থাকলে অপশনাল হয়ে যায়, তখন প্যারামিটারটা অপশনাল হয়ে যায়। সেক্ষেত্রে কি ওই প্যারামিটার ওই ভ্যালুটা পাবে কি, এই যে ডিফল্টে যা দেওয়া হবে সেটা পাবে। আর আমরা যদি এখানে কোনো ভ্যালু দিয়ে দেই, দিলাম প্রথমটা 20, পরেরটা 16, এখন কি হবে, এখন রেজাল্ট কি হবে বলেন? 4 আসবে স্যার, রেজাল্ট 4। হ্যাঁ হ্যাঁ, কেন? এখন এই যে এখানে তো আপনার যে নাম্বার 2 তো আমরা 5 ডিক্লেয়ার করেছি, এটা পাবে না কেন এটা বলেন? স্যার কেন এখানে 16 স্যার পাবে কেন? ইয়েতে দেওয়া এই গেট সাবস্ক্রিপশনে স্যার দুইটা দিয়ে আমরা মান এখানে ক্লিয়ার করি। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ যে যদি স্যার আমরা নাম্বার 2 ইয়ে না দিতাম, হ্যাঁ ভ্যালুটা দিতাম, তাহলে স্যার ডিফল্ট ভ্যালু পাইতো স্যার। হ্যাঁ, এই যে এখানে আমরা যে ফাংশনটা যখন কল করব, কল করার সময় এই যে এখানে আমাদের কি দুইটা ইয়ে দিয়ে দিছি, দুইটা আর্গুমেন্টই দিয়ে দিছি। তাহলে কি হবে, এটাই আগে পাবে। যে প্রথমটা যে 20 নাম্বার 1 এর জন্য পাবে, আর যে 16 এটা পাবে নাম্বার 2 এর জন্য। তারপর এটা নিয়ে ক্যালকুলেশন হবে, ক্যালকুলেশন হয়ে রেজাল্ট কত হবে, 4 হবে। এখন আমরা যদি সেকেন্ড প্যারামিটারটা না দেই, তখন এখানে যে নাম্বার 2 এর জন্য যে ডিফল্ট ভ্যালু আছে সেটা পাবে। আর যেটা যদি কল করার সময় দিয়ে দেই, যেটা দিব সেটা আগে পাবে, সেটার প্রায়োরিটি বেশি। আর না দিলে ডিফল্ট হিসেবে এখানে যা থাকবে সেটা পাবে। এবার বুঝতে পেরেছেন? আশা করি সবাই এটা ক্লিয়ার হয়েছে। কার যদি সমস্যা থাকে আবার বলেন, কারণ আমাদের এই যে কনসেপ্ট গুলো ক্লিয়ার করতে হবে, নয়তো পরবর্তীতে সমস্যা হবে, কোড করতে বোঝা যাবে না। স্যার এখানে 16 দিয়েছেন তার জন্য 4 হবে, আর যদি 16 না দিতেন তাহলে 5 আছে, এর জন্য 15 হইতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে আমরা এই যে এটা হচ্ছে এই যে দেখেন নাম্বার 1টা, এটা আমরা প্রথম যেটা নিয়েছিলাম, যেখানে দেখেন যে গেট সাম যেটা ছিল, সেখানে দুইটা প্যারামিটার ছিল, নাম 1 আর নাম্বার 2, দুইটাই ছিল কি ম্যান্ডেটরি, এবং দুইটার মধ্যে কি দেওয়া ছিল না, কোনো ভ্যালু দেওয়া ছিল না, ডিফল্ট ভ্যালু দেওয়া ছিল না। সেজন্য এটা কল করতে হলে কি করতে হবে, আপনাকে দুইটা এই আর্গুমেন্ট দিতে হবে। তাই আপনার 10টা যাবে নাম্বার 1 এ, আর 20টা যাবে নাম্বার 2 তে। তারপরে ক্যালকুলেশন হয়ে যা আপনার রেজাল্ট আসে সেটা শো করবে। এখন এখান থেকে যদি আপনি যে কোনো একটা যদি না দেন, তাহলে আপনাকে এরর ধরবে। এটা হচ্ছে আপনার একদম ম্যান্ডেটরি। আর যে এখানে আমরা যেটা আবার নতুন করলাম, প্যারামিটারের আরেকটা স্টাইল, সেটা হচ্ছে কি, এই যে আবার প্রথম নাম্বার 1টা রাখলাম ম্যান্ডেটরি, এবং এটা কোনো ডিফল্ট ভ্যালু দিলাম না। আর নাম্বার 2টাকে কি করলাম, আমরা একটা ডিক্লেয়ার করার সময়, ফাংশন ডেফিনিশন ডিক্লেয়ার করার সময় একটা ভেরিয়েবল এটার বাই ডিফল্ট দিয়ে দিলাম, নাম্বার 2 এর 5 দিয়ে দিলাম। এখন এটা করবে কি, এখন এটা যদি কল করার সময় যদি ফাংশন কল করতে হয় কিভাবে, ফাংশনের নাম নিয়ে তারপরে এখানে যতগুলো প্যারামিটার আছে তত, এখন কল করার সময় যদি করা দুইটা প্যারামিটার দেয়, দুইটা প্যারামিটার প্রথমটা যাবে কি নাম্বার 1, এটা দিতেই হবে। আর পরেরটা পাবে দিব কি, পরেরটা দিব নাম্বার 2 এর জন্য। এখন যদি দুইটাই যদি দেই, তাহলে কি এখানে যা দিব সেটা সে এখানে পাবে, নাম্বার 2 এর ভ্যালু। আর যদি না দেই, যে প্রথমটা শুধু দিলাম, যে 20 দিলাম, পরেরটা দিলাম না, পরেরটা না দিলে কি হবে, কিন্তু একটা অপশন আছে, সেটা হচ্ছে কি, নাম্বার 2 এর জন্য আমরা কি বাই ডিফল্ট 5 ডিক্লেয়ার করে দিয়েছি, তাই না, অ্যাসাইন করে দিয়েছি। সে তখন কি করবে, এখানে যদি না দেয় কোনো কিছু, সে এটাকে নিয়ে নেবে, তখন এটা নিয়ে ক্যালকুলেশন করবে। তখন কি হবে, এখান থেকে নাম্বার 1 এর জন্য 20 পাবে, আর নাম্বার 2 এর জন্য সেই যে বাই ডিফল্ট যে ভ্যালুটা আছে সেটা 5। তাহলে এটা ক্যালকুলেশন করলে রেজাল্ট কত হবে, 15 হবে। আর যদি এখানে কোনো ভ্যালু দিয়ে দেওয়া হয়, নাম্বার 1 এর জন্য দিতে হবে, আর নাম্বার 2 এর জন্য যদি দেওয়া হয়, নাম্বার 1 এরটা পাবে 20, আর 2 এরটা তখন এখানে যা দেওয়া হবে সেটা পাবে। তাহলে যে দেওয়া হয়েছে কত, কল করার সময় 12 দেওয়া হয়েছে, তাহলে 12 পাবে। তাহলে যোগ বিয়োগ করে রেজাল্ট কত আসবে, এটার রেজাল্ট আসবে 8 আসবে। তাহলে আমি আশা করি সবাই বুঝতে পেরেছেন, অপশনাল এবং প্যারামিটার এবং যে ডিফল্ট ভ্যালু কিভাবে ডিক্লেয়ার করতে হয়। এরপর আমরা দেখব, আমরা তো এই এতক্ষণ যে ফাংশন যা লিখেছি সব ইকো করে রেজাল্টটা দেখিয়ে দিয়েছি, তাই না, প্রত্যেকটার ক্ষেত্রেই প্রত্যেকটা ফাংশনে আমরা ইকো করে রেজাল্ট করছি। এখন ফাংশন লেখার যে রুলস মেন হচ্ছে
রিটার্ন করা, হ্যাঁ ইকো করবো না, আমরা রিটার্ন করব। হ্যাঁ রিটার্ন করতে কিভাবে ফাংশন, হ্যাঁ রিটার্ন ভ্যালু সেটা দেখবো। রিটার্নিং এ ভ্যালু ফ্রম ফাংশন। ফাংশন থেকে কিভাবে ভ্যালু রিটার্ন করা হয়, এটা রুলস হচ্ছে, আমরা সিনট্যাক্সটা যদি লিখি এরকম, এখানে শেষে রিটার্ন আসবে। হ্যাঁ রিটার্ন, হ্যাঁ রিটার্ন করবো হয়তো কোনো একটা ভেরিয়েবল কিংবা কিছু একটা রিটার্ন করব। এখন আমাদের যদি আমরা যে ইয়া করলাম, হ্যাঁ দুইটা ফাংশন দিলাম, একটা সাবট্রাকশনের একটা হচ্ছে কি সামের, এটাকে যদি আমরা রিটার্ন করতে চাই, হ্যাঁ কি হবে, আর এখানে রিটার্নের কিছু রুলস আছে, যেমন একটা ফাংশনে রিটার্ন একটাই হবে, একাধিক রিটার্ন করবে না। একটা ফাংশনে যে কোনো এক রিটার্ন হবে একবার, একাধিকবার রিটার্ন করলে এরর ধরবে। হ্যাঁ একাধিকবার রিটার্ন করলে এরর ধরবে, একবার রিটার্ন হবে। আচ্ছা আমরা ইয়াটাকে আমরা আরেকটা ফাংশন লিখি। প্রথমে কি ফাংশন কিওয়ার্ডটা কিন্তু দিতে হবে, এটা না দিলে কিন্তু হবে না। ফাংশন কিওয়ার্ডটা দিতে হবে, এরপর কি করব, ফাংশনের নাম লিখবো, গেট মাল্টিপ্লাই। তারপর এটার জন্য আমরা ইয়া নিব প্যারামিটার, এটা কি আপনার দুইটা নেব তাই না? এটা কি আপনার অপশনাল করে নেব নাকি দুইটাই ম্যান্ডেটরি করে নেব বলেন? দুইটা কি ম্যান্ডেটরি থাকবে নাকি একটা ভ্যালু, আমরা কি ডিফল্ট ভ্যালু দিব নাকি দেব না, এটা আপনাদের ইচ্ছা, দিতেও পারেন নাও দিতে পারেন। হ্যাঁ যদি ডিফল্ট ভ্যালু না দেয় তাহলে কি করতে হবে, অবশ্যই দুইটা প্যারামিটার দিতে হবে। আর ডিফল্ট ভ্যালু দিলে, হ্যাঁ তো ডিফল্ট ভ্যালু দিব, সেক্ষেত্রে না দিলে ডিফল্ট ভ্যালুটা পাবে। তো আমরা ডিফল্ট ভ্যালু দিলাম না, হ্যাঁ দুইটাই আমরা ম্যান্ডেটরি করে রাখলাম। হ্যাঁ দুইটাকে দিতে হবে। তারপর এখানে আমরা কি করব, সে মাল্টিপ্লাই নামে একটা ভেরিয়েবল নেই, মাল্টিপ্লাই নামে একটা ভেরিয়েবল নেই, সেই ভেরিয়েবল আমরা করব কি নাম্বার 1 আর নাম্বার 2 গুণ করব, গুণ করে সেটা জমা হবে কোথায়, মাল্টিপ্লাই। নাম্বার 1 ইনটু নাম্বার 2, নাম্বার 2। এখন এটা কি করব, এর আগে তো আমরা করেছি কি ইকো করে দেখে দিয়েছি তাই না? হ্যাঁ ইকো করে দেখে দিয়েছি। এখন আমরা ইকো করব না, আমরা রিটার্ন করব। রিটার্ন করব কোনটাকে, এই যে রেজাল্টটাকে, এটা তো রেজাল্ট, হ্যাঁ এই দুটার নাম্বারের গুণফল, হ্যাঁ গুণফল। তাহলে আমরা এটাকে ইয়া করে দেব, রিটার্ন। রিটার্ন, আপনারা কিন্তু রিটার্নের সাথে পরিচিত, কারণ আমরা যে অ্যারে ফাংশনগুলো যখন দেখেছি কলব্যাক ফাংশন, তখন রিটার্ন ইউজ করেছিলাম তাই না? রিটার্ন কিওয়ার্ডটা ইউজ করেছি। রিটার্ন করব কোথায়, কোনটা, মাল্টিপ্লাইটা, মাল্টিপ্লাই। এখন যদি এই ফাংশনটাকে আপনারা কল করেন, হ্যাঁ এখন কল করে দেখি কি হয়। গেট মাল্টিপ্লাই, মাল্টিপ্লাই, এখানে কি আমাদের দুইটা ইয়া লাগবে তাই না, আর্গুমেন্ট লাগবে, এখানে দুইটা প্যারামিটার আছে এবং দুটোটাই হচ্ছে কি ম্যান্ডেটরি। হ্যাঁ তো দুইটা আমরা প্যারামিটার দুইটা ভ্যালু দেই, 5 নিলাম একটা, আরেকটা নিলাম 7, নিয়ে আমরা এটা রান করি। এটা যে রান করি, রান করলে দেখেন কোনো কিছু আসতেছে না, হ্যাঁ কোনো কিছু আসতেছে না, সে রিটার্ন করতেছে, কিন্তু রিটার্ন তো আপনার কি করতে হবে, ইকো করে নিতে হবে।
তারপরে না দেখা যাবে। হ্যাঁ, এখন এই যে এই ফাংশনটাকে যদি আমরা ইয়া করি, প্রিন্টার অথবা এই বারডাম করি, তাহলে দেখেন কি আসে। সে কিন্তু একটা রিটার্ন করতেছে, কিন্তু আমরা সেটা তো করে নাই, ইকো করাই নাই, সেজন্য এটা প্রিন্ট হচ্ছে না কিছু। হ্যাঁ, এটা সে রিটার্ন করতেছে। রিটার্ন করবে কি আপনার এই যে 7 আর 5, হ্যাঁ 5 আর 7 এর যে গুণফলটা সেটা রিটার্ন করবে 35 রিটার্ন করবে। এটা আমরা রিটার্নটা দেখার জন্য আমরা প্রিন্টার নেই। দেখেন এই যে 35, হ্যাঁ প্রিন্টার করলে কি দেখাচ্ছে যে এখানে 35 রিটার্ন করতেছে। হ্যাঁ, এখন আমরা যদি বারডাম করি, বারডাম করলে দেখাবে এটা কত রিটার্ন করতেছে এবং এর ডাটা টাইপটা কি সেটাও দেখাবে। বারডাম এটা হচ্ছে আমাদের বারডাম্পের প্যারেন্থিস, এটা হচ্ছে গেট মাল্টিপ্লাই প্যারেন্থিস। হ্যাঁ, আচ্ছা এখানে দেখেন আমার এই যে ইয়াগুলা প্যারেন্থিস গুলা কিন্তু কালারাইজ হচ্ছে, তাই না? বারডাম্পের এই প্যারেন্থিসটা হচ্ছে ইয়েলো কালার, আর এটা মাল্টিপ্লাইয়ের জন্য যে প্যারেন্থিসটা এটা আপনার পার্পল কালার হয়ে গেছে। এটা সহজে বোঝা যাচ্ছে কোন ফাংশনের কোন প্যারামিটার, হ্যাঁ কোথায় শুরু হয়েছে কোথায় শেষ হয়েছে। এটাকে আমরা ইউজ করার জন্য আমরা একটা এক্সটেনশন ইউজ করতে পারি। সেটা সেই এক্সটেনশনের কাজে যে আপনার এই যে ব্র্যাকেট পেয়ার, হ্যাঁ কালারাইজ টু, এই এই এক্সটেনশনটা ইউজ করেছি। এটার জন্য আমাদের এই যে প্যারেন্থিস গুলো কালারাইজ দেখাচ্ছে। হ্যাঁ, আমরা অনেকগুলো ফাংশন নিয়ে যখন কাজ করব তখন এটা হেল্প করবে। হ্যাঁ, যেমন এখানে আমরা যে দুইটা ফাংশন নিয়ে কাজ করছি, প্রথমে কি বারডাম ফাংশন, এটার প্যারেন্থিসটা একরকম দেখাচ্ছে, তারপরে যে গেট মাল্টিপ্লাই এটার প্যারেন্থিস আরেক রকম দেখাচ্ছে। হ্যাঁ, তাহলে আমরা বুঝতে সুবিধা হয় কোন প্যারেন্থিস কোনটার কালার থাকে, কোনটা কখন কোথায় শুরু হয়েছে কোথায় শেষ হয়েছে। হ্যাঁ, আপনারা এই এক্সটেনশনটা করে নেবেন, ইনস্টল করে নেবেন। এটার নাম হচ্ছে ব্র্যাকেট হ্যাঁ পেয়ার কালারাইজ 2, এটা নেবেন ব্র্যাকেট। হ্যাঁ, এই যে ব্র্যাকেট পেয়ার কালারাইজ 2, এটা ইনস্টল করে নেবেন। আচ্ছা যাই হোক, এখন আমরা যদি এটা বারডাম করি, বারডাম করে দেখি আউটপুট কি আসে। হ্যাঁ, দেখেন এটা কি যে রিটার্ন করতেছে কি আমাদের এই ফাংশনটা রিটার্ন করতেছে একটা ইন্টিজার টাইপ। হ্যাঁ, ইন্টিজার টাইপ কত? 35 একটা ইন্টিজার টাইপ ভ্যালু রিটার্ন করতেছে। হ্যাঁ, এখন এই রিটার্ন টাইপ ভ্যালুটাকে ধরে এটাকে আবার করা যায় কিভাবে, আপনার প্রিন্ট করব কিভাবে, এটা করার জন্য আমরা করতে পারবো সে এই ফাংশনটা যখন কল করে একটা হয়তো ভেরিয়েবলে রাখবো। হ্যাঁ, সেই ভেরিয়েবলটাকে পরে ইকো করে দিব। সে একটা ভেরিয়েবল নিলাম, নাম দিলাম রেজাল্ট। হ্যাঁ, রেজাল্ট এটা করব কি, হ্যাঁ ওই যে ফাংশনটাকে কল করে এই ভেরিয়েবলে রাখবো গেট মাল্টিপ্লাই। হ্যাঁ, গেট মাল্টিপ্লাই এখানে আমরা দুটো ভ্যালু নেই, যে 8 নিলাম আর 9 নিলাম। তাহলে কি হবে, 8 আর 9 এই যে এই ফাংশনটা কল হয়ে যাবে, কল হয়ে যে নাম্বার 1 এ যাবে 8 আর নাম্বার 2 তে 9। হ্যাঁ, এই 8 আর 9 গুণ হবে, গুণ হয়ে কত হবে 72 হবে, 72 এই মাল্টিপ্লাই ভেরিয়েবলে থাকবে জমা হবে। এটা আবার কি করে যাবে ফাংশন রিটার্ন করে দিবে। ফাংশনটা যখন কল করব তখন আমরা পাবো কি সে 72 আমাদেরকে রিটার্ন করে দিবে। হ্যাঁ, এই 72টা রিটার্ন করে দিল। এটা আমরা কোথায় রাখলাম, এটা আমরা জমা রাখলাম, অ্যাসাইন করে দিলাম রেজাল্ট নামে যে ভেরিয়েবল আছে সেই ভেরিয়েবলে। এখন রেজাল্ট ভেরিয়েবলটা যদি আমরা ইকো করি তাহলে দেখতে পারবো এই যে 72 ইকো রেজাল্ট। হ্যাঁ, দেখেন এই যে 72 চলে আসছে। রিটার্নের ব্যাপারটা কি সবাই বুঝতে পেরেছেন? হ্যাঁ, আপনারা করেন, হ্যাঁ বোঝার চেষ্টা করেন, আর যদি সমস্যা হয় আমাকে বলবেন, কারণ এগুলো কনসেপ্ট ক্লিয়ার হতে হবে। হ্যাঁ, রিটার্ন কিভাবে হয়, কিভাবে এটাকে দৌড়ে আবার প্রিন্ট করতে হয়। হ্যাঁ, এই ফাংশনগুলো আমরা পরবর্তীতে যা লিখবো এই রিটার্ন করে দেবো সব। আর একটা ফাংশনের রিটার্ন টাইপ একটাই রিটার্ন হবে, একাধিক রিটার্ন করলে সে এরর ধরবে। হ্যাঁ, একাধিক এছাড়া আমরা এভাবে করতে পারতাম যে ফাংশনটা যখন কল করেছি না, এর আগে যদি একটা ইকো চিহ্ন ইকো লিখে দিতাম তাহলে সেটাও তখন প্রিন্ট করতো। হ্যাঁ, এখানে আমরা করেছি কি ফাংশনে কল করেছি, কল করলে রিটার্ন করে কত 72, 72টা আমরা একটা অ্যাসাইন করে দিচ্ছি একটা ভেরিয়েবলে। হ্যাঁ, সেই ভেরিয়েবলটাকে প্রিন্ট করে দিচ্ছি। অথবা আমরা এভাবে করতে পারতাম,
ইকো করতেছে ইকো, হ্যাঁ মানে ভেরিয়েবল ফাংশনটা কল করার আগে যদি ইকো লিখে দেই সেটাও কাজ করবে। ইকো লিখে যদি গেট এটাও কাজ করবে। আপনারা দেখেন যে ফাংশন রিটার্নটা বুঝেছেন কিনা। আর ফাংশন একটা ফাংশনে রিটার্ন হবে একবার, হ্যাঁ একাধিকবার হবে না, একবার হলে আপনার এরর ধরবে। আমরা ফাংশন রিটার্ন একটাই রাখবো, হ্যাঁ। আচ্ছা এটাকে বুঝেছেন, রিটার্নের কোডটা সবাই বুঝেছেন? হ্যালো, হ্যাঁ বেলায়েত বুঝেছেন রিটার্ন কিভাবে কাজ করতেছে? জি স্যার বুঝছি। এটা তো যোগফলটা রিটার্ন মানে ওই ভেরিয়েবলটা রিটার্ন করে দেয়, পরে ওইটা ওই ফাংশনটা ধরে ইকো করাতে হয়, হুম হুম। ইকো করানো হয়। এই ফাংশনটা কল করলে সে রিটার্ন করবে এই রেজাল্টটা, হ্যাঁ। পরে এটাকে আমরা প্রিন্ট করার জন্য কি করতে হবে, এটাকে আমরা একটা ভেরিয়েবলে রাখলাম, সেই ভেরিয়েবলটাকে ইকো করে দিলাম। অথবা এভাবে করা যায় যে ফাংশনটা যখন যে কল করব না, কল করার আগে একটা ইকো চিহ্ন যদি দিয়ে দেই সেটাও হ্যাঁ ইয়া করবে, কি হচ্ছে ফাংশনটা রিটার্ন করবে 78, হ্যাঁ সেটা প্রিন্ট হয়ে যাবে। দেখেন জি স্যার। 72, এটাই হচ্ছে আপনার বেস্ট ওয়ে। এইভাবে এভাবে করাটাই বেটার। এরপর আমরা দেখব যে একটা যে ভেরিয়েবল, হ্যাঁ গ্লোবাল ভেরিয়েবল কোনটা, লোকাল ভেরিয়েবল কোনটা, হ্যাঁ। সে আমাদের এই যে একটা পেজ আছে, এই পেজটা আমরা একটা ফাইল আছে, ফাইলটার নাম দিয়েছি কি আমরা function.php, হ্যাঁ। এখন এই ফাংশন এখানে আমরা যদি করি কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করি, হ্যাঁ সেটা কোথায় ইউজ হবে, আর যে ফাংশনের ভিতরে যে ভেরিয়েবল ডিক্লেয়ার করলে হ্যাঁ সেটা কি হবে, আমরা কি ফাংশনের বাইরে ভেরিয়েবল ডিক্লেয়ার করে ফাংশনের ভিতরে ইউজ করতে পারবো কিনা, হ্যাঁ। কোনটা লোকাল ভেরিয়েবল কোনটা গ্লোবাল ভেরিয়েবল এগুলা দেখবো, হ্যাঁ এগুলো আমাদের শিখতে হবে, আমাদের এই সম্পর্কে ধারণা থাকতে হবে, পরবর্তীতে এই যে কাজ করার জন্য আমাদের এগুলা দরকার হবে। এটাকে বলা হয় আপনার ভেরিয়েবল স্কোপ বলা হয়, হ্যাঁ। আন্ডারস্ট্যান্ডিং দ্য ভেরিয়েবল স্কোপ। ভেরিয়েবল স্কোপের মধ্যে কি কি আমরা শিখবো, হ্যাঁ গ্লোবাল ভেরিয়েবল, লোকাল ভেরিয়েবল, লোকাল ভেরিয়েবল, আর শিখবো হ্যাঁ গ্লোবাল ভেরিয়েবল। লোকাল ভেরিয়েবল আর গ্লোবাল ভেরিয়েবল। আমরা একটা ফাংশন লিখি, সে আমরা একটা ইয়া লিখি, প্রথমে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, হ্যাঁ ভেরিয়েবল ডিক্লেয়ার করি, দিলাম নাম দিলাম নেম, হ্যাঁ নেম এর ভ্যালু দিলাম কামাল, কামাল। তারপর এখানে আমরা একটা ফাংশন ডিক্লেয়ার করি, ফাংশন ডিক্লেয়ার করলাম, হ্যাঁ ফাংশনের নাম দিলাম
টেস্ট। এখন এই ফাংশনে যদি আমরা ইকো করতে চাই, হ্যাঁ, নেমটাকে, হ্যাঁ, দেখে আমরা করার চেষ্টা করি। ইকো নেম, মানে ফাংশনটাকে কল করি। কল করতে হবে কি করে? ফাংশনের নাম লিখে, আর এটার কোনো প্যারামিটার নাই, আর কোনো প্যারামিটার দিতে হবে না। টেস্ট, টেস্ট লিখে ফাংশনটা কল করি। হ্যাঁ, এখন বলেন এটা কি কাজ করবে? এই যে আমাদের এই যে এটা, হ্যাঁ, আপনার এই যে নেম যে ভেরিয়েবলটা আছে সেটা আমরা ডিক্লেয়ার করেছি ফাংশনের বাইরে, হ্যাঁ, আর আমরা ইয়াতে ফাংশনের ভিতরে সেটা ইউজ করেছি, হ্যাঁ, সে কি কাজ করবে চিনবে? না না? হ্যাঁ, এটা তো তার স্কোপের বাইরে। হ্যাঁ, আমরা এখানে তো কোনো আবার প্যারামিটার ইউজ করে তো এটাকে তাকে দেখি এখানে সাপ্লাইও করি নাই। হ্যাঁ, কোনো প্যারামিটার দিয়ে যদি সাপ্লাই করতাম তাহলে হতো। হ্যাঁ, আমরা তো সেটা করি নাই, সে এটা চিনবে না। এটা হয়ে যাচ্ছে আমাদের স্কোপের বাইরে, ফাংশনের স্কোপের বাইরে। হ্যাঁ, তাহলে এটা রান করে দেখি। হ্যাঁ, দেখেন কি বলতেছে? হ্যাঁ, আনডিফাইন্ড। হ্যাঁ, আনডিফাইন্ড ভেরিয়েবল, হ্যাঁ, নেম, হ্যাঁ, সেই নেমটাকে চিনতে পারতেছে না। হ্যাঁ, কেন চিনতে পারতেছে না? কারণ এই নেম নামে কোনো ভেরিয়েবল এখানে তার এখানে ফাংশনের ভিতরে ডিক্লেয়ার করা হয় নাই, সে এটা করা হয়েছে ফাংশনের বাইরে। কারণ ফাংশনের বাইরে জিনিস তো সে চিনবে না, তাই না? তো এটা করতে হলে আমাদের কি করতে হবে? এখানে যে ফাংশনের ভিতরে গ্লোবাল কিওয়ার্ড দিয়ে দিলে হবে। হ্যাঁ, গ্লোবাল কিওয়ার্ড দিলে হবে। তারপরে কি করে মানে যে বোঝার জন্য সেটা হচ্ছে কি আমাদেরকে এখানে যদি আমাদের ভিতরে যদি কোনো একটা ফাংশন থাকতো, হ্যাঁ, থাকতো আপনার ভেরিয়েবল থাকতো নেম নামে, তখন সে চিনতে পারতো। হ্যাঁ, আর তার স্কোপ, হ্যাঁ, তার স্কোপ হচ্ছে যে পর্যন্ত, সেকেন্ড ব্রেকেট শুরু সেকেন্ড ব্রেকেট শেষ, হ্যাঁ, কার্লি ব্রেসের ভিতরে। হ্যাঁ, এর বাইরের জিনিস সে চিনবে না। হ্যাঁ, তাকে চিনাতে হলে কি করতে হবে? বাইরের জিনিস যদি চিনাতে হয় তাকে গ্লোবাল কিওয়ার্ড দিয়ে বুঝাতে হবে। হ্যাঁ, আর এছাড়া সে কিভাবে বুঝতো? কিভাবে? যদি আমরা এখানে যদি আমরা ডিক্লেয়ার করতাম, হ্যাঁ, সে এখানে ভেরিয়েবল যদি একটা ডিক্লেয়ার করতাম নেম নামে, নেম নামে যদি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে, হ্যাঁ, সেটা যদি দিতাম কমল, হ্যাঁ, তখন সে চিনতো। হ্যাঁ, সে তখন কি করতো? তার ইয়ের মধ্যে, হ্যাঁ, তার স্কোপের ভিতরে আছে, হ্যাঁ, যে তার যে কোড ব্লক আছে, কোড ব্লকের ভিতরে আছে, তখন সে চিনতো এবং সে আউটপুট দিত। কিন্তু এটাকে সে চিনবে না, এটা তো তার ইসের বাইরে। এখন যদি আমরা করি, হ্যাঁ, এই ফাংশনটা রান করি, সে আউটপুট কি দিবে? সে কিন্তু আউটপুট হবে কমল আসবে, কামাল আসবে না। কামাল তো তার স্কোপের বাইরে। দেখেন এই যে আসছে, আউটপুট আসছে, হ্যাঁ, কমল। কমল কেন? কমল তো এটা ফাংশনের এরিয়ার ভিতরে লিখেছি, হ্যাঁ, তার স্কোপের ভিতরে লিখেছি, কোড ব্লকের ভিতরে। সে এটাকে চিনতে পেরেছে, সে ইয়াটাকে চিনতে পারে নাই। হ্যাঁ, আপনার যে কামালটাকে চিনে নাই, কারণ কামাল তার স্কোপের বাইরে। এখন এটাকে যদি আমাদেরকে চিনাতে হয়, হ্যাঁ, এটাকে চিনাতে হলে কি করতে হবে? আমাদের একটা কিওয়ার্ড ইউজ করতে হবে। হ্যাঁ, সেই কিওয়ার্ডটা হচ্ছে গ্লোবাল। হ্যাঁ, গ্লোবাল কিওয়ার্ড যদি আমরা ইউজ করি তখন সে চিনতে পারবে। সেক্ষেত্রে আমাদেরকে করতে হবে, করতে হবে কি? গ্লোবাল। প্রথমে আমাদের গ্লোবাল ডিক্লেয়ার করে দিতে হবে। হ্যাঁ, গ্লোবাল নেম। হ্যাঁ, গ্লোবাল নেম মানে হচ্ছে যে পেজে যদি কোনো নেম নামে ভেরিয়েবল থাকে, তার স্কোপের বাইরে হোক সমস্যা নাই, তার যে কার্লি ব্রেসের বাইরে থাকলেও, হ্যাঁ, সেটাকে সে গ্লোবাল হিসেবে চিনে নেবে। হ্যাঁ, এখন যদি আমরা তাহলে এবার যদি আমি উপরে কোনো নেম নামে কোনো দেই ভেরিয়েবল দিই, তাহলে কি সেটাও কি এখানে ধরবে? আপনার যে আমরা গ্লোবাল যদি দেই, হ্যাঁ, তাহলে গ্লোবালটা পাবে। হ্যাঁ, আর এখানে এটার ভিতরে যেটা দেই তখন ভিতরে ইয়াটা পাবে, হ্যাঁ, স্কোপের ভিতরেটা আমি পাবে। বলতে মানে সেটা বলছি না, মানে যে আমরা যে এইখানে শুধু দিলাম নেম দিয়ে কামাল, এখন যদি আমি কোনো ক্ষেত্রে উপরে দেওয়ার প্রয়োজন হয়, মানে উপরের পেজগুলোতে, তাহলে একই নামে, করবে? একই নামে দেবেন। একই নাম না, মানে অন্য নাম হবে, কিন্তু যে মানে আপনার কল করা হবে যে $সাইন, একাধিকের ক্ষেত্রে বলতেছে হয়তো একাধিক। মানে করবে আপনি কি ভেরিয়েবলের নাম কি সেমই রাখবেন? দেখেন এখানে যে কামালটা পাচ্ছে,
একাধিক ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবেন, সমস্যা হবে না। এখন যদি আমরা যে গ্লোবালটা ইউজ করছি, হ্যাঁ, এখন যদি আমরা ধরেন এখানে আমরা আরেকটা নেই, হ্যাঁ, এখানে নেমটাকে যদি আবার রিনেম করে দেই, হ্যাঁ, আবার চেঞ্জ করে দেই, তখন কোনটা পাবে? এই ক্ষেত্রে আমার যে আপনার যেটা করব না, হ্যাঁ, রিনেম করে দিলাম, যে প্রথমতে ছিল গ্লোবালটা পাইছে, তারপর আমরা এটাকে আমরা আবার রিনেম করে দিলাম, হ্যাঁ, তখন এটা পাবে। আচ্ছা, আপনারা যে লোকাল ভেরিয়েবল এবং গ্লোবাল ভেরিয়েবলটা বুঝতে পেরেছেন, স্কোপ, হ্যাঁ, এই যে দেখেন আমাদের যে আমরা এটা স্কোপের বাইরে লিখেছিলাম, তাই না, যে যে ফাংশন ছিল, ফাংশনের যে কোড ব্লকের বাইরে লিখেছি, হ্যাঁ, সেজন্য আমাদেরকে চিনে নাই, হ্যাঁ, ভেরিয়েবলটা চিনে নাই, সে এরর ধরেছে, হ্যাঁ। তো এটাকে সলভ করার জন্য কি করতে হবে, আমাদের গ্লোবাল কিওয়ার্ডটা ইউজ করতে হবে। গ্লোবাল কিওয়ার্ড ইউজ করে আমরা যদি ওই ভেরিয়েবলটা এনে লিখে দেই, হ্যাঁ, তখন সে চিনবে। আবার আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে ধরেন আমাদের ফাংশনের ভিতরে একটা আছে, ভেরিয়েবলের নাম আছে, সেটা কি বাইরে চিনবে? বাইরে কিন্তু চিনবে না। সেটাকে করতে হলে কি করতে হবে, আমাদের প্যারামিটার দিয়ে ইউজ করে করতে হবে, হ্যাঁ। সে এখানে একটা ভেরিয়েবল আছে, ভেরিয়েবলের নাম হচ্ছে ক্লাস। ধরেন ক্লাসে ভ্যালু হচ্ছে ধরেন 5। এখন এটা যদি আমরা, হ্যাঁ, এই যে ফাংশনের বাইরে, হ্যাঁ, বাইরে কোনো জায়গায় এটা ইকো করি, সে কি চিনবে? ইকো ক্লাস, সে সে কিন্তু চিনবে না। এই ফাংশনের ভিতরের যে আছে, হ্যাঁ, এটাকে করতে হলে আমাদেরকে নিয়ে কাজ করতে হলে কি করতে হবে, ফাংশন কল করে প্যারামিটার দিয়ে তারপরে করতে হবে, হ্যাঁ। আর এটা কিন্তু আপনার যে ফাংশনের ভিতরে আমরা এটা লিখেছি, একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, তার নাম ভ্যালু দিয়েছি 5, হ্যাঁ। সেটা যদি ফাংশনের বাইরে আমরা ইকো করতে যাই, সেটা চিনবে না, সে এরর ধরবে। দেখেন এরর ধরছে, আনডিফাইন্ড ফাংশন ক্লাস, হ্যাঁ। এটাকে আমাদেরকে করতে হলে কি করতে হবে, ফাংশনের ভিতরে লিখতে হবে, লিখে হয়তো রিটার্ন করতে হবে, রিটার্ন করে তারপরে কি করতে হবে, ফাংশনটা কল করে সেটা নিয়ে তারপরে প্রিন্ট করাতে হবে, হ্যাঁ। সে আমরা যদি এটা করে রিটার্ন করে দেই, রিটার্ন, হ্যাঁ, সে রিটার্ন করলাম কি ক্লাস। এখন এটা আমরা ধরতে পারবো, হ্যাঁ, আমরা এই যে ফাংশনটা যখন করব, কল করলে রিটার্ন হবে কি ক্লাস, হ্যাঁ, ক্লাসের মান কত 5, হ্যাঁ। সেটাকে যদি আমরা ইকো করে দেই, সেক্ষেত্রে, হ্যাঁ, সেটাকে যদি আমরা একটা ভেরিয়েবলে রেখে ইকো করি, তখন ইকো করা হবে, করতে পারবো। দেন আমি দিলাম যে রিটার্ন ভ্যালু অফ ফাংশন, এটার নাম দিলাম ভ্যালু। ভেরিয়েবলের নাম আপনি যা দেন তাই, সমস্যা হবে না। এখন এই যে এটাকে প্রিন্ট করাতে হলে কি করতে হবে, আমাদেরকে ফাংশনটাকে এই ভেরিয়েবলটাকে রিটার্ন করে দিতে হবে, হ্যাঁ, রিটার্ন করে দিয়ে ফাংশনের ভিতরে। আর বাইরে থেকে ধরতে হলে কি করতে হবে, এই ফাংশনটাকে কল করতে হবে, কল করে আমরা একটা ভেরিয়েবলে রাখবো, পরে আমরা ইকো করে দেব ভেরিয়েবলটাকে, সেক্ষেত্রে পাবে। হ্যাঁ, দেখেন এবার পেয়েছে। এই যে প্রথমে কি ইকো হয়েছে কি, যে আমরা নেমটা ইকো করেছি, হ্যাঁ, কামালটা ইকো করেছি, তারপরে আমরা কি করেছি, এই যে ক্লাসটাকে রিটার্ন করে দিয়েছি, রিটার্ন এটা করলে কত আসবে, 5 আসবে।
দেখেন এই ফাংশনের এই যে ফাংশনটা আমরা কল করেছি, হ্যাঁ টেস্ট ফাংশনটা কল করেছি, কল করলে কি হচ্ছে ফাংশনটা এখানে যাচ্ছে, হ্যাঁ কি করতেছে নেমটা গ্লোবাল, হ্যাঁ যেখানে ফাংশনের বাইরে লেখা ছিল সে ইউজ করতে পারবে, হ্যাঁ তাই ইউজ করলো, করে কি করলো এটাকে ইকো করে দিল, তা এটা কি হয় কামালটা ইকো হয়ে গেল। তারপরে আপনার একটা আছে লাইন ব্রেক আছে ইন্ড অফ লাইন, তারপরে কি হচ্ছে আপনার একটা ক্লাস নামে একটা ভেরিয়েবল আছে, সেই ভেরিয়েবলের ভ্যালু কত 5, হ্যাঁ সে রিটার্ন করতেছি কোথায় কি এই ক্লাসটাকে রিটার্ন করে দিচ্ছে, রিটার্ন করতে তাহলে কি মানে 5 রিটার্ন করতেছে, হ্যাঁ তারপরে আমরা এরপর কি করলাম এইটাকে ফাংশনটাকে কল করলাম, কল করে এটা রাখলাম কোথায় রিটার্ন ভ্যালু অফ ফাংশন নামে একটা ভেরিয়েবলে রাখলাম, হ্যাঁ ভেরিয়েবলটাকে ইকো করে দিলাম, ইকো করলে কি হবে প্রথমে এটা ইকো হবে, হ্যাঁ নেমটা ইকো হবে, নেম মানে কি কামাল ইকো হবে, এরপর কি হবে ওই যে 5টা ইকো হবে, হ্যাঁ। আচ্ছা তাহলে যে আপনারা কি ভেরিয়েবলের যে স্কোপ এটা বুঝতে পেরেছেন, লোকাল ভেরিয়েবল কোনটা, হ্যাঁ গ্লোবাল ভেরিয়েবল কোনটা, কিভাবে করতে হয়, হ্যাঁ অ্যাক্সেস করতে হয়। এখানে আমাদের এইটা নেমটা এটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল, হ্যাঁ আর এই যে আমাদের এই যে ক্লাসটা হচ্ছে লোকাল ভেরিয়েবল, এই ক্লাসটা শুধু এই ফাংশনের ভিতরেই কাজ করবে, ফাংশনের বাইরে কাজ করবে না। ফাংশনের বাইরে নিতে হলে এটাকে রিটার্ন করে সেটাকে কল করে নিতে হবে, হ্যাঁ বাইরে যদি আমরা কল করি বাইরে কাজ করবে না। আমরা ওই যে প্রথমে একটা ফাংশনের নাম দিয়েছিলাম, ফাংশন কিওয়ার্ডটা নিয়েছিলাম, হ্যাঁ ফাংশন ডিক্লারেশন আর কি, প্রথমে একটা ফাংশন কিওয়ার্ডটা নিয়েছিলাম, তারপরে কি ফাংশনের একটা নাম দিয়েছিলাম গ্রিটিং নামে, তারপর এটা একটা প্যারেনথিস, হ্যাঁ প্যারেনথিসের মধ্যে কি এখানে আমরা প্যারামিটার লিখতে হয়, আমরা এটার প্রথম গ্রিটিং ফাংশনে কোনো প্যারামিটার নেইনি, তারপরে কার্লি ব্রেস দিয়ে শুরু কার্লি ব্রেস দিয়ে শেষ, হ্যাঁ এটা হচ্ছে কোড ব্লক, হ্যাঁ এটাই হচ্ছে ফাংশনের বডি, এখানে কোডগুলো লেখা হবে, যে কোডগুলো লেখা হবে ফাংশন কল করলে সেই কোডগুলোই রান করে, হ্যাঁ আপনাদেরকে রেজাল্ট দেখাবে। তো এই ফাংশন আমরা শুধু একটা লাইন ইকো করেছি, হ্যাঁ তারপরে ফাংশনটাকে আমরা কল করেছি, কল করতে হবে কিভাবে এই ফাংশনের নাম দিয়ে প্যারেন্থেসিস দিতে হবে, হ্যাঁ আর ফাংশনের ভিতরে যদি কোনো থাকে প্যারামিটার থাকে তাহলে প্যারামিটার গুলো দিতে হবে, আমাদের এই গ্রিটিং ফাংশনের মধ্যে কোনো প্যারামিটার ছিল না, হ্যাঁ তাই আমরা কোনো প্যারামিটার দেইনি, তাই এটা করলে যতবার কল করবো ততবারই ফাংশনে কোডটা রান করে আমাদেরকে রেজাল্টটা দেখাবে। এরপর আমরা দেখেছি ফাংশনে কিভাবে প্যারামিটার ইউজ করতে হয়, হ্যাঁ ফাংশনের প্যারামিটার ইউজ করার নিয়ম হচ্ছে যে ফাংশন যেভাবে আমরা কল করব, যে ফাংশন কিওয়ার্ড লিখবো, তারপরে ফাংশনের একটা নাম দিব, হ্যাঁ নাম দিয়ে ফাংশনের একটা নাম দিব, নাম দিয়ে আপনার এই যে ফার্স্ট যেটা প্যারেনথিসিস বলে ফার্স্ট ব্র্যাকেট, হ্যাঁ ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমরা প্যারামিটার গুলো দিব, হ্যাঁ এখানে প্যারামিটার অনেক হতে পারে, হ্যাঁ এই যে প্যারামিটার 1 2 3 এভাবে অনেকগুলো প্যারামিটার হতে পারে, আপনাদের যে কোন একটা প্রবলেম সলভ করার জন্য যে একটা ফাংশন লিখবে সেই ফাংশনে যতগুলো ফাংশন দরকার হবে ততগুলা লিখবেন, হ্যাঁ এরপর কি করেছি আমরা এই যে প্যারেনথিসিস এর ভিতরে, হ্যাঁ প্যারামিটার গুলো দিয়ে দিচ্ছি, এরপরে যে বাকিটা আগের মতোই কার্লি ব্রেস থাকবে, সেখানে কোডটা আসবে, হ্যাঁ এটার একটা আমরা উদাহরণ দেখেছি, উদাহরণে কি করেছি গেট সাম নামে একটা ফাংশন ডিক্লেয়ার করেছি, এই ফাংশনে দুইটা প্যারামিটার নিয়েছি, হ্যাঁ নাম 1 এন্ড নাম 2 নামে, হ্যাঁ এই দুইটাই হচ্ছে আমাদের কি ম্যান্ডেটরি প্যারামিটার, হ্যাঁ এটা দিতেই হবে, হ্যাঁ এটা আমরা অপশনাল রাখি নাই, ম্যান্ডেটরি করে দিয়েছি। অপশনাল করতে হলে কি করতে হয় ইকুয়াল টু দিয়ে একটা ডিফল্ট ভ্যালু দিতে হয়, হ্যাঁ এটা হচ্ছে অপশনাল। আচ্ছা যাই হোক, আচ্ছা এই দুটোই আমাদের ম্যান্ডেটরি, হ্যাঁ তারপর আমাদের ইয়াতে যাই আমাদের কোড ব্লকে আমরা কি করেছি, আমরা যে নাম 1 যে প্যারামিটার 1টা আর প্যারামিটার 2টা, হ্যাঁ দুইটা যোগ করে একটা ভেরিয়েবল সামের মধ্যে অ্যাসাইন করে দিয়েছি, হ্যাঁ দুইটার যোগফলটা সামের মধ্যে জমা হবে। এরপর কি করেছি আমরা ইকো করে দিয়েছি, হ্যাঁ ইকো করে দিয়েছি কি যে সাম অফ 2 নাম্বার, হ্যাঁ নাম্বার 1 পাবে কোথায় যে প্যারামিটার থেকে, এবং নাম্বার 2 এটাও প্যারামিটার থেকে পাবে, তারপরে ইজ সাম এটা কোথা থেকে আসছে এই যে এইটা, হ্যাঁ এটা, হ্যাঁ এটা এখানে আসবে, এখানে যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালুটা এখানে প্রিন্ট করবে। তাহলে এটার কি হবে, তারপরে আর কলিং করার নিয়ম কি, কলিং করার নিয়ম ফাংশন যে ফাংশনের নাম দিতে হবে, আর প্যারামিটার যদি থাকে যতগুলো প্যারামিটার থাকবে ম্যান্ডেটরি ততগুলো দিতে হবে, কম দিলে এরর ধরবে, হ্যাঁ তাহলে কি আমরা যে গেট সাম নামে ফাংশনটাকে কল করেছি, কল করে এর প্যারামিটার ছিল দুইটা প্যারামিটার দিয়ে দিয়েছি, হ্যাঁ দিলে কি হবে যে প্রথম প্যারামিটার হচ্ছে কি 10, হ্যাঁ তারপর 10টা যাবে কোথায় নাম্বার 1 এ, আর 20টা যাবে নাম্বার 2 তে, হ্যাঁ দিয়ে এটা আবার যে যোগ 10 আর 20 যোগ করতেছে, যোগ করে সাম
ইয়াতে রাখতেছে, ভেরিয়েবলে রাখতেছে, তারপরে এটা প্রিন্ট করে দিচ্ছে। হ্যাঁ, দেখেন এই যে সাম অফ টু নাম্বার, হ্যাঁ 10 and 20 এটা আমরা প্যারামিটার দিয়ে দিয়েছি। হ্যাঁ, তারপরে 30 আমরা প্যারামিটারে যা দিব, হ্যাঁ সেই দুইটা সংখ্যারই যোগফল আসবে। এরপর আমরা একটু একটু ডিপে চলে গেছিলাম, সেটা হচ্ছে আমরা দেখেছিলাম যে আমরা তো এখানে যে একটা কিংবা দুইটা, হ্যাঁ এইভাবে নিয়ে প্যারামিটার দিয়ে দেখেছি, দুইটা তিনটা মানে ফিক্সড। হ্যাঁ, এখন এটা যদি আনলিমিটেড প্যারামিটার করতে হয় তাহলে কিভাবে করতে হয়, তাহলে এই যে তিনটা ডট দিতে হবে, ডট দিয়ে একটা প্যারামিটারের নাম লিখতে হবে। হ্যাঁ, এটা আবার কি হবে কি, এটা এখানে যে প্যারামিটার দিব সেটা অ্যারেতে কনভার্ট হয়ে যাবে, অ্যারেতে কনভার্ট হয়ে যাবে, তবে ওই অ্যারেটা নিয়ে পরে কাজ করতে হবে। হ্যাঁ, যেমন আমরা এখানে যে এই ফাংশনটা যখন কল করেছি সাম নামে, এখানে ভ্যালু আমরা অনেকগুলো দিয়েছি, এখানে আমরা যত সংখ্যা তত দিতে পারবো। হ্যাঁ, প্যারামিটারে ভ্যালু দিতে পারবো। হ্যাঁ, এটা আনলিমিটেড করার জন্য এটা PHP 7 থেকে আসছে এই সিনট্যাক্সটা, এর আগের PHP 5 এটার মধ্যে নাই এই সিনট্যাক্স, PHP 7 এ আপনারা পাবেন, এটা নতুন এডিশন হয়েছে। হ্যাঁ, তাহলে এটা কি হবে, এই যে এখানে যে প্যারামিটার গুলো দিয়েছি, প্যারামিটার গুলা একটা অ্যারেতে কনভার্ট হয়ে যাবে। হ্যাঁ, এই যে নাম্বার নামে একটা অ্যারেতে কনভার্ট হয়ে যাবে। আমরা যদি এটা বারডাম করে দেখি তাহলে দেখবো, হ্যাঁ এটা একটা অ্যারেতে কনভার্ট হচ্ছে। যেখানে এইটা প্যারামিটারটাকে আমরা বারডাম করেছি। হ্যাঁ, দেখেন এই যে এটা একটা অ্যারেতে কনভার্ট হয়ে গেছে। এই যে অ্যারেতে আমরা যে 1 থেকে 6 পর্যন্ত দিছি না, 1 2 3 4 5 6, হ্যাঁ এটা একটা অ্যারেতে কনভার্ট হয়ে গেছে। অ্যারেতে কনভার্ট হয়েছে। আচ্ছা, পরে অ্যারে নিয়ে আমরা কাজ করতে হবে। হ্যাঁ, অ্যারে নিয়ে অ্যারেটাকে পুরো লুপ করতে হলে কি করতে হয়, আমরা একটা লুপ শিখেছি, সেটা হচ্ছে ফর ইচ লুপ। হ্যাঁ, আমরা চাচ্ছি এখানে আমরা যতগুলা নাম্বার দিয়েছি সবগুলার যোগফল দেখাবে। হ্যাঁ, তাহলে আমরা কি করতে পারি, একটা ফর ইচ লুপ ইউজ করতে, এটা তো আমরা অ্যারে আকারে চলে গেল। হ্যাঁ, তাহলে এটাকে অ্যারের সবগুলা ভ্যালুকে যোগ করার জন্য আমরা ফর ইচ লুপ ইউজ করব। তার জন্য আমরা প্রথমে সাম নামে একটা ভেরিয়েবল নিয়েছি, সেটাকে আমরা ডিক্লেয়ার করে দিয়েছি কি 0 হিসেবে অ্যাসাইন করেছি 0। হ্যাঁ, এটা ভ্যালু 0। পরে যে ফর ইচ লুপে এই অ্যারেটাকে নিয়ে প্রথমে আসবে কি, আপনার এই যে ভ্যালুতে পাবে আপনার যে 1টাকে। হ্যাঁ, তাহলে 1টাকে সামের সাথে যোগ করবে, সামের ভ্যালু আছে কত 0। হ্যাঁ, এই 0 আর 1 যোগ হয়ে আপনার সামে যাবে। হ্যাঁ, তার সামের ভ্যালু আছে কত 1। হ্যাঁ, এরপর যে 2 নিবে, 2 নিয়ে 1 এর সাথে যোগ করবে, এভাবে করে করে বাকি সবগুলা করবে, করলে রেজাল্ট আসবে কত, আমাদের 21 আসবে। এরপরে দেখেছি আমরা কিভাবে করতে হয়, অপশনাল প্যারামিটার ইউজ করতে হয়। হ্যাঁ, এবং আপনার ডিফল্ট ভ্যালু দিয়ে দিতে হয়। যেমন আমাদের গেট সাবট্রাকশন নামে একটা ফাংশন আমরা নিয়েছি, সেখানে আমরা নাম্বার 1টাকে রেখেছি ম্যান্ডেটরি, আর নাম্বার 2টাকে আমরা একটা ভ্যালু দিয়ে দিয়েছি, ইকুয়াল টু দিয়ে 5 দিয়েছি। হ্যাঁ, এটা হচ্ছে কি ডিফল্ট ভ্যালু। এখন এই ফাংশনটা কল করার সময় আমাদেরকে নাম্বার 1 এর জন্য একটা প্যারামিটার দিতেই হবে। হ্যাঁ, আর্গুমেন্ট দিতে হবে। আর নাম্বার 2 এর যদি আর্গুমেন্ট আমরা যদি এখানে একটা ভ্যালু দেই তাহলে সেটা পাবে। হ্যাঁ, যেমন আমরা এখানে কি 20 আর 12 দিয়েছি, তাহলে এটা আসবে আপনার নাম্বার 1 এর ক্ষেত্রে আসবে 20 আর নাম্বার 2 এর ক্ষেত্রে আসবে 12। হ্যাঁ, এই দুটো পরে ক্যালকুলেশন হয়ে সাবট্রাকশনের রেজাল্ট কত আসবে, 8 আসবে। হ্যাঁ, যে রেজাল্ট আসে 8। হ্যাঁ, এখন আমরা যদি করতাম যে এই ফাংশনটা যখন কল করব তখন শুধু আমরা 20 দিলাম। হ্যাঁ, 20 দিয়ে দ্বিতীয় প্যারামিটারটা দিলাম না, সেক্ষেত্রে কি হবে, তার জন্য একটা বাই ডিফল্ট প্যারামিটার আছে। হ্যাঁ, এই যে বাই ডিফল্ট যে আপনার ভ্যালু আছে সেটা হচ্ছে কি, নাম্বার 2 এর জন্য বাই ডিফল্ট ভ্যালু হচ্ছে 5। হ্যাঁ, সে 5টা নিয়ে নেবে। প্রথমটা যে 20 দিছি, 20 তে যাবে নাম্বার 1 এ, আর নাম্বার 2 তে কোনো ভ্যালু দেই নাই, সেজন্য সে এখানে যে বাই ডিফল্ট যেটা আছে ডিফল্ট ভ্যালু 5 সেটা নিয়ে নেবে। তাহলে এটা কত হবে, 20 এর সাথে 5 মাইনাস হবে, রেজাল্ট হবে 15। রেজাল্ট 15। এটা হচ্ছে আপনার ডিফল্ট ভ্যালু। হ্যাঁ, প্যারামিটার, অপশনাল প্যারামিটারের ডিফল্ট ভ্যালু কিভাবে সেট করতে হয় সেটা। এরপর আমরা দেখেছি কিভাবে রিটার্ন করতে হয়, ফাংশন থেকে কোনো কিছু কিভাবে রিটার্ন করতে হয়, কোনো ভ্যালু কিভাবে রিটার্ন করতে হয়, সেই ওটার জন্য আমাদেরকে রিটার্ন কিওয়ার্ডটা ইউজ করতে হবে। হ্যাঁ, রিটার্ন কিওয়ার্ডটা ইউজ করে যা রিটার্ন করব সেটা দিয়ে দেব। হ্যাঁ, যেমন আমরা যে গেট মাল্টিপ্লাই নামে একটা ফাংশন করেছি, সেই ফাংশনে দুইটা ভ্যালু নিয়েছি, নাম্বার 1 এবং নাম্বার 2। হ্যাঁ, এই দুটাকে গুণ করেছি, গুণ করে
আমরা অ্যাসাইন করেছি কোথায়, মাল্টিপ্লাই নামে আরেকটা ভেরিয়েবলে। হ্যাঁ, সেই ভেরিয়েবলটাকে আমরা রিটার্ন করে দিয়েছি। হ্যাঁ, এখন রিটার্ন করা যে ফাংশনে রিটার্ন করা হয় সেটা প্রিন্ট করার জন্য কি করব, সেটাকে প্রিন্ট করার জন্য আমরা যে ফাংশনটা যখন কল করব, যেমন গেট মাল্টিপ্লাই নামে ফাংশনটাকে কল করেছি, ফাংশনটা কল করার পর হ্যাঁ সেটা আমরা একটা ভেরিয়েবলে রাখবো। হ্যাঁ, সেই ভেরিয়েবলটাকে ইকো করে দেব। রাশেদ হোসেন, হ্যালো। জি স্যার। হ্যাঁ, এটা বুঝেছেন কিভাবে রিটার্ন কাজ করে, ফাংশনের রিটার্ন ভ্যালু কিভাবে কাজ করে বুঝেছেন? স্যার আরেকবার যদি দেখাই দিতেন তাহলে ভালো হতো। আমি আচ্ছা, এখানে যে রিটার্ন টাইপটাকে কি করবে, ফাংশনটা কল করলে হ্যাঁ আপনার যে মাল্টিপ্লাই যা আছে সেটা রিটার্ন করে দিবে। হ্যাঁ, পরে রিটার্নটাকে প্রিন্ট করার জন্য কি করব, আমরা একটা ভেরিয়েবল অ্যাসাইন করে নিব, সেই ভেরিয়েবলটাকে ইকো করে দেব, তাহলে আমাদের রিটার্ন হয়ে যাবে, ভেরিয়েবল এটা প্রিন্ট হবে। এরপর আমরা দেখেছি কিভাবে আমরা ভেরিয়েবলের স্কোপ হ্যাঁ করেছি, নিয়ে আলোচনা করেছি। ভেরিয়েবল স্কোপ হচ্ছে দুইটা, একটা হচ্ছে লোকাল ভেরিয়েবল আর একটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল। হ্যাঁ, যেমন এই যে আমাদের একটা টেস্ট নামে একটা ফাংশন আছে। হ্যাঁ, এই ফাংশনের যেমন এই যে নেম ভেরিয়েবলটা, সেটা আমরা কি করেছি, এটা হচ্ছে টেস্টের বাইরে। হ্যাঁ, টেস্ট ফাংশনের বাইরে। এখন টেস্ট ফাংশনের ভিতরে যদি এটাকে আমরা ইকো করি, সে চিনবে না। তা এটাকে চেনানোর জন্য কি করতে হবে, গ্লোবাল কিওয়ার্ডটা অ্যাসাইন করে দিতে হবে। এখন গ্লোবাল কিওয়ার্ড অ্যাসাইন করে দিলে সে চিনবে, পরে ইউজ করতে পারবো। এরপরে যে আমরা যে ক্লাস নামে যে একটা ফাংশন আছে, ভেরিয়েবল আছে, সেই ভেরিয়েবলটা শুধু আমরা এই ফাংশনের ভিতরে, টেস্ট ফাংশনের ভিতরে, এটাকে যদি আমরা বাইরে থেকে করি, এই ফাংশনের বাইরে যদি আমরা ইকো করতে যাই তাহলে এরর দেবে। হ্যাঁ, সে ইকো হবে না। যে ক্লাস এটাকে আমরা বাইরে কিভাবে প্রিন্ট করতে পারবো, বাইরে আমরা এটাকে প্রিন্ট করতে পারবো যদি করি, এই ফাংশনের ভিতরে এখান থেকে যদি রিটার্ন করে দেই, সেই রিটার্নটা তখন কি ফাংশনটা কল করে সেই রিটার্নটা কি করব, আমরা একটা ভেরিয়েবলে নিব, সেই ভেরিয়েবলটাকে কল করলে সেক্ষেত্রে আমরা এটাকে করতে পারবো, ফাংশনের ভিতরে যে ভেরিয়েবল গুলো থাকবে তার ভ্যালু প্রিন্ট করতে পারবো। হ্যাঁ, এছাড়া আমরা ফাংশনের বাইরে ফাংশনের ভিতরের ভেরিয়েবল প্রিন্ট করতে পারবো না, অথবা ফাংশনের বাইরের ভেরিয়েবল ফাংশনের ভিতরেও ইউজ করতে পারবো না। ফাংশনের বাইরের ভেরিয়েবল ফাংশনের ভিতরে ইউজ করতে হলে গ্লোবাল কিওয়ার্ড ইউজ করতে হবে। হ্যাঁ, আর ফাংশনের ভিতরের কি ভেরিয়েবল সেটা যদি আমরা বাইরে যদি প্রিন্ট করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে ফাংশনের ভিতরে সেটাকে রিটার্ন করিয়ে নিয়ে তারপর ফাংশন কল করে সেটাকে প্রিন্ট করতে হবে। হ্যাঁ, বুঝছেন? বলে প্যারামিটার স্যার, প্যারামিটার নিয়ে কিভাবে স্যার আমরা ভিতরে ফাংশনের ভিতরে কোড লিখে ওটা আবার প্রিন্ট করতে পারি তা দেখলাম। আচ্ছা, প্যারামিটারে কি তারপর আলোচনা স্যার ছিল? প্যারামিটার যে কয়টা করব, দুইটা স্যার ডিক্লেয়ার করলে আবার এখানে ফাংশন কল করার সময় কয়টা দিতে হবে, এই ব্যাপারগুলো বলেন। ও স্যার, প্যারামিটারে স্যার আমরা যদি দুইটা প্যারামিটার নেই স্যার, তাহলে আমাদের প্রিন্ট করার সময় আমাদের প্যারামিটার দুইটার ভ্যালু দিয়ে দিতে হবে স্যার। এটাকে কলিং বলা হয়, যে ফাংশন কলিং। হ্যাঁ, ফাংশন কল করার সময় সেই দুইটাই দিতে হবে। হ্যাঁ, বলেন। এই দুইটার একটা স্যার কম দিলে স্যার হবে না স্যার, এরর আসবে। দুইটা নিলে আমাদের দুইটাই দিতে হবে যদি অপশনাল না হয়। আর যদি অপশনাল রাখি তাহলে স্যার নাম্বার 2 যদি আমরা এখন অপশনাল রাখি তাহলে স্যার খালি নাম্বার 1 এর ভ্যালু দিলে এটা কাজ করবে স্যার। যেমন আমরা যে এটা এটা বলেন, এই যে আমরা দিয়ে রাখছি, এই যে এইখানে যেমন ধরেন স্যার আমরা একটা নাম্বার 1 নিছি আর নাম্বার 2 তে আমরা অপশনাল ভ্যালু স্যার 5 রেখে দিছি। এখন স্যার এটা সাবস্ট্রাক্ট করা মানে স্যার প্রথম সংখ্যা থেকে প্রথম নাম্বার থেকে দ্বিতীয় নাম্বারটা যখন আমরা স্যার বিয়োগ করব তাহলে স্যার এটা গেট সাবস্ট্রাকশনে আমরা 20 দিছি স্যার, কিন্তু স্যার আমরা পরের সংখ্যাটা নাম্বারটা দেইনি, তাই এখানে স্যার ডিফল্ট হিসেবে সে 5 ধরে নি। আর যদি আমরা দ্বিতীয় নাম্বারটা দেই তাহলে স্যার আবার সেই ওই দ্বিতীয় নাম্বারের ইয়েটা কাজ করবে, 5 কাজ করবে না, ডিফল্ট ভ্যালু কাজ করবে না। এই যে পরবর্তীতে আমরা কল করেছি, হ্যাঁ, এখানে কি পাবে? এখানে স্যার 10 আর 20 এর মধ্যে বিয়োগ করে আউটপুট আসবে 10। হ্যাঁ, কারণ আমরা যে দ্বিতীয় প্যারামিটারটা দিয়েছি 10 কাটে দেই, 10 যদি কাটে দেই তাহলে স্যার ওই 5 ডিফল্ট ভ্যালু 5 নিয়ে 20 আর 5 এর মধ্যে বিয়োগ করে এই ভ্যালু আপনার আউটপুট আসবে 15। গুড। এরপর আমরা দেখেছি কিভাবে রিটার্ন করতে হয়। হ্যাঁ, রিটার্ন নিয়ে একটু বলেন। রিটার্ন স্যার আমরা প্রথমে রিটার্নের সেই আমরা ফাংশন যেভাবে লিখি সেইভাবে প্রথমে আমরা ফাংশন কিওয়ার্ডটা নিলাম, তারপর ফাংশনে একটা নাম দিলাম,
তারপর প্যারেন্থেসিস নিলাম আমরা, প্যারেন্থেসিসের ভিতর দুইটা আমরা নাম্বার নিলাম স্যার, এই প্যারামিটার। হ্যাঁ নাম্বার প্যারামিটার নিলাম। হ্যাঁ তারপরে স্যার তার ভিতরে আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে মানে কার্লি ব্রেস দিয়ে ওর ভিতরে আমরা কোডটা লিখলাম, মাল্টিপ্লাই করব দুইটার মধ্যে। তাহলে স্যার মাল্টিপ্লাই এটা আমরা ভেরিয়েবল নিলাম যার ভিতরে আমাদের স্যার হলে মানে জমা হবে, দুইটা সংখ্যা মাল্টিপল হলে যে মানটা থাকবে স্যার হ্যাঁ যে ভেরিয়েবলে, তারপরে স্যার আমরা ওই মাল্টিপল ভেরিয়েবলটাকে রিটার্ন করলাম, রিটার্ন করে দিলাম। হ্যাঁ এটা স্যার রিটার্ন করলাম, কিন্তু স্যার এটার আউটপুট আসবে না। এটা যদি আমরা আউটপুট দেখতে চাই তাহলে স্যার আমাদের আরেকটা ভেরিয়েবল নিতে হবে, যেখানে মানে এটা ফাংশনটা কল করলে রিটার্ন হবে, ঠিকই আমাদেরকে রিটার্ন করবে, রেজাল্টটা রিটার্ন করবে, কিন্তু এটা তো আমাদের প্রিন্ট করাতে হবে। প্রিন্ট করাতে হলে কি করতে হবে, হয়তো এটার এই যে দেখেন এই যে এটা ফাংশনটা যখন কল করেছি কলের আগে ইকো লিখে দিছি, অথবা কি ফাংশনটা যখন কল করেছি কল করে এটা আমরা একটা ভেরিয়েবলে জমা রাখতেছি, হ্যাঁ পরে ভেরিয়েবলটাকে করে আমরা ইকো করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হচ্ছে আপনার যে ভালো হচ্ছে, হ্যাঁ যা বললেন পর্যন্ত হ্যাঁ ঠিকই আছে। আচ্ছা এরপরে বলেন। এরপরে স্যার আমরা স্যার দেখলাম স্যার গ্লোবাল আর স্যার আপনার লোকাল ভেরিয়েবল, হ্যাঁ গ্লোবাল ভেরিয়েবল আর লোকাল ভেরিয়েবল দেখলাম। আর স্যার গ্লোবাল ভেরিয়েবলে স্যার এই যে যেমন আমরা উপরে একটা ভেরিয়েবল নিছি কামাল নাম, কিন্তু স্যার তারপরে আমরা একটা ফাংশন লিখছি, ফাংশনের ভিতরে এখানে কোনো নেম স্যার দেওয়া নাই, ভেরিয়েবলে কোনো মান দেওয়া নাই, ভ্যালু দেওয়া নাই। তাই এখানে আমরা স্যার গ্লোবাল ইয়েটা ইউজ করছি, যাতে স্যার উপর থেকে মানে আপনার ফাংশনের বাইরে যদি আমরা কোনো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি সেটা ফাংশনের ভিতরে চিনবে না, বুঝছেন? চিনবে না, ওটা চিনাতে হলে কি করতে হবে, ফাংশন ওই ভেরিয়েবলের আগে গ্লোবাল কিওয়ার্ডটা দিয়ে দিতে হবে, গ্লোবাল দিয়ে দিতে হবে স্যার। হ্যাঁ আবার দেখেন এখানে আমরা আরেকটা কাজ করেছি যে ফাংশনের ভিতরে, হ্যাঁ এই যে এটা হচ্ছে টেস্ট ফাংশন, এই ফাংশনের ভিতরে কোড লিখেছি না, এই ফাংশনের ভিতরে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি ক্লাস নামে। এই ক্লাসটা যদি আমরা ফাংশনের বাইরে ইকো করতে চাই সেটা কিন্তু হবে না, হ্যাঁ জি এটাও হবে না। তাই এটা লোকাল স্যার, ক্লাসটা লোকাল। জি জি। তাহলে আমরা কি কি শিখলাম, আমরা ফাংশন কিভাবে ডিক্লেয়ার করতে হয়, ফাংশনের প্যারামিটার, তারপর হচ্ছে কি ম্যান্ডেটরি প্যারামিটার, অপশনাল প্যারামিটার, হ্যাঁ ডিফল্ট প্যারামিটারের ডিফল্ট ভ্যালু, হ্যাঁ তারপর ফাংশন কল করতে হয় কিভাবে, তারপর কি শিখলাম যে ফাংশনের রিটার্ন টাইপ কি, হ্যাঁ রিটার্ন টাইপ কিভাবে কাজ করে, রিটার্ন টাইপের ভ্যালু যেটা সেটা কিভাবে প্রিন্ট করতে হবে, হ্যাঁ তারপর শিখলাম কি লোকাল ভেরিয়েবল এবং গ্লোবাল ভেরিয়েবল, হ্যাঁ এটা ইউজ করতে হয়, গ্লোবাল ভেরিয়েবল ফাংশনের ভিতরে কিভাবে ইউজ করতে হয়, এগুলা আপনার বাসায় প্র্যাকটিস করবেন, হ্যাঁ আপনারা ছোট ছোট করতে হবে, বিভিন্ন ফাংশন লিখতে চেষ্টা করবেন, হ্যাঁ আচ্ছা তাহলে আজকে এই পর্যন্তই, হ্যাঁ আল্লাহ হাফেজ।